আমি নাদিয়া বলছি, ফোনটা রিসিভ কর তাড়াতাড়ি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। এটা দেখতেই রাজ হালকা ভয় পেয়ে গেল। অনেকবার ফোন কেটে দিয়েছে, না জানি কত রেগে আছে। রাজ আরও কিছু ভাবার আগেই আবারও ফোনটা বেজে উঠল। সাথে সাথেই রাজ ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে নাদিয়া বলল, তোরে কতবার ফোন দিলাম, ধরলি না কেন? ইচ্ছে করছে তোর বাসায় গিয়ে মেরে আসি। আমি কি জানি নাকি এটা তোমার নাম্বার? আর আমি আননোন কোনো নাম্বার রিসিভ করি না। নাম্বারটা সেভ করে রাখ। আমি যদি ফোন দিই সাথে সাথে রিসিভ করবি, যেই অবস্থাতেই থাকিস না কেন। আর যদি রিসিভ না করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে, আর ভালোভাবে তো কথা বলতে পারো। কেউ ভালোবাসার মানুষের সাথে এইভাবে কথা বলে? আমার রাগ উঠলে আমি এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না, তাই আমাকে রাগাবি না কোনো সময়। ওকে, রাগাবো না। এখন তো ঠিকভাবে কথা বলো। ঠিক আছে বাবু, ঠিকভাবে কথা বলছি। ও লুলু, আমার বাবুটা এখন কি করে? ফাজলামি করো আমার সাথে? তোমার বাবুটা এখন ঘাস কাটে। কাটবা? কি? ঘাস। এভাবেই দুষ্টু মিষ্টি কথার মাঝেই দুষ্টুমি করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। রাজের অনেক ঘুম পাচ্ছে। তখন রাজ নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ফোন রাখলাম। এই, একদম ফোন রাখবি না। তো আমি এখন কি করব? আমার ঘুম পাচ্ছে অনেক। আচ্ছা, একটা কাজ কর, আমাকে ভিডিও কল দে, তারপর ফোনটা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়, যেন তোর মুখ ভালোভাবে দেখা যায়। এখন দেখার কি আছে? আমার ঘুম পাচ্ছে না এখনই, তুই ফোনটা দিবি কি না সেটা বল। দিচ্ছি। কি আর করার, রাজ ভিডিও কল দিয়ে ফোনটা এক সাইডে রেখে দিল, যেন নাদিয়া স্পষ্টভাবে তার মুখ দেখতে পায়। তারপর রাজ ঘুমোতে লাগলো, আর নাদিয়া রাজের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নাদিয়াও রাজের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রায় সকাল 8টার সময় রাজের ঘুম ভাঙে নাদিয়ার ডাকে। রাজ ভালোভাবে তাকিয়ে দেখে রুমে তো নাদিয়া কোথাও নেই। ডাকছে কই থেকে? আর রুমের দরজাও তো লক করা। এমন সময় নাদিয়া বলল, আরে গাধা, ফোনের মধ্যে দেখ। রাজ ফোনের দিকে তাকিয়ে দেখে এখনও ভিডিও কল প্লে করা আছে, আর তার মধ্য দিয়ে নাদিয়া রাজকে ডাকছে। রাজ ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখে চার্জ প্রায় ফুরিয়ে এসেছে। তারপর রাজ নাদিয়ার সাথে কিছু কথা বলে ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হতে গেল। এভাবেই চলতে লাগলো নাদিয়া আর রাজের জীবন। দিনে কলেজের খুনসুটিময় আড্ডা, আর বিকেলে ঘুরতে যাওয়া। রাত প্রায় 1টা পর্যন্ত ফোনে কথা বলা। এভাবেই কাটতে লাগলো তাদের দিন, যা বলে বোঝানোর মতো না। দিন দিন নাদিয়া আর রাজের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। রাজ তার সর্বস্ব দিয়ে নাদিয়াকে ভালোবাসে, আর নাদিয়াও সেম। রাজ প্রায় পুরোপুরি নাদিয়ার উপর নির্ভরশীল। নাদিয়া যেইটা বলবে রাজ সেটা করবে, যেটা করতে বারণ করবে সেটা করবে না। রাজের পুরো জীবন জুড়ে শিরা উপশিরায় ধমনী মিলে গেছে নাদিয়া। রাজের জীবনে নাদিয়া ছাড়া আর কিছুই নেই। কয়েকদিনের সম্পর্ক হলেও রাজ অসম্ভব ভালোবাসে আর বিশ্বাস করে নাদিয়াকে। এভাবেই যেতে লাগলো তাদের দুষ্টু মিষ্টি দিন। এভাবেই চলে গেল প্রায় 3 মাস। সামনেই তাদের এক্সাম, কিন্তু ভালোবাসায় কোনো ছাড় নেই। সামনে এক্সামের পড়াশোনার চাপ থাকার সত্ত্বেও এক বিন্দু পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে কমেনি। এক বিন্দু পরিমাণ অবহেলাও কেউ কাউকে করে না। রাজ আর নাদিয়ার সম্পর্ক দেখে অনেকেই জ্বলে, কেন তাদের সম্পর্ক এরকমভাবে হয় না? নেহা আর আবিসহ রাজের সব ফ্রেন্ডরাই খুলে, কারণ দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, যা বলে বোঝানোর মতো না। এভাবেই চলে গেল 3 মাস। রাজ আর নাদিয়া ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, এমন সময় একজন এসে বলল, রাজ, তোকে প্রিন্সিপাল স্যার ডাকছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে। নাদিয়া, তুমি এখানে থাকো, আমি আসতেছি। ঠিক আছে, যাও। আমি যাবো কি? না, তোমার যেতে হবে না, তুমি এখানে বসো, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা। তারপর রাজ চলে গেল প্রিন্সিপালের রুমে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার বসে বসে কিছু ফাইল ঘাঁটছে। তা দেখে রাজ বলল, স্যার, আমি আসবো? আরে রাজ, আসো, ভিতরে আসো। স্যার, আমায় ডেকেছিলেন? হুম, সামনে তো তোমাদের এক্সাম, তা পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। যে কারণে তোমায় ডেকেছিলাম তা হলো, তুমি তো তোমার পুরানো কলেজের কাগজপত্র এখন এনে দিলে না। তোমার সমস্যার কারণে আমি বলছিলাম পরে এনে দিতে।
তুমি যদি এখন কাগজপত্র না এনে দাও তাহলে তো তুমি পরীক্ষা দিতে পারবে না। আসলে স্যার আমার মনে ছিল না। আচ্ছা, আমি 2-1 দিনের ভিতরেই নিয়ে আসব সব কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আর মন দিয়ে পড়াশোনা করো, এক্সামের আর কয়েকদিন মাত্র বাকি। ঠিক আছে স্যার, এখন আসি তাহলে। ঠিক আছে, এসো। তারপর রাজ প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে নাদিয়ার কাছে আসতে লাগলো আর কিছু একটা চিন্তা করতে লাগলো। তারপর রাজ নাদিয়ার কাছে চলে এলো। রাজকে চিন্তিত দেখে নাদিয়া বলল, কি হয়েছে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরে না, এমনি। প্রিন্সিপাল স্যার কি বললো? আমার ভর্তির সময় আমি আমার পুরনো কলেজের কাগজপত্র নিয়ে আসিনি, সময় নিয়েছিলাম কয়েকদিনের জন্য, সেজন্য ডেকেছিল। ও, তাহলে কি তুমি এখন চট্টগ্রামে যাবে? তুমি কিভাবে জানলে আমি আগে চট্টগ্রামে থাকতাম? নেহা বলছে। ও আচ্ছা। তা কোন দিন যাবে কাগজপত্র আনতে? ভাবতেছি আজকে রাতেই গাড়িতে উঠবো, তাহলে কাল সকাল সকাল পৌঁছে যাব কলেজে। ও আচ্ছা, তাহলে চলো এখন একটু ঘোরাঘুরি করে বাসায় যাই, ক্লাস করতে হবে না। আচ্ছা চলো। তারপর রাজ আর নাদিয়া ঘোরাঘুরি করে বিকেলে বাসায় চলে এলো। রাজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল, কেননা সারা রাত জার্নি করতে হবে। সন্ধ্যার সময় নেহা এসে ডেকে দিল। তারপর রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির বাইরে। বাড়ির বাইরে বের হতেই দেখে নাদিয়া দাঁড়িয়ে আছে। তা দেখে রাজ বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছে কেন? জানি না। রাজ কিছু না বলেই নাদিয়াকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। তা দেখে নাদিয়া লজ্জা পেল। তখন রাজ বলল, সাবধানে থেকো, মাত্র 2 দিনের বিষয়, যাব আর আসবো। সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে ফোন দিও। আর আমি ফোন দিলে ধরো, না হলে তো বুঝতেই পারছিস কি হবে। হুম। তারপর রাজ নাদিয়া থেকেও বিদায় নিয়ে চলে এলো বাস স্টেশনে। তারপর একটা চট্টগ্রামের উদ্দেশ্যে টিকিট কেটে আধা ঘন্টা পর গাড়িতে উঠে পড়ল আর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তারপর রাজ নাদিয়াকে ফোন দিল। প্রায় সারা রাত নাদিয়ার সাথে কথা বলে বলেই কাটিয়ে দিল। প্রায় 8টার সময় রাজ চট্টগ্রামে পৌঁছে যায়। বাস থেকে নেমে রাজ ফোনটা বের করে ফোন দিল রানাকে। রানাকে হয়তো এতদিনে ভুলেই গেছেন। রানা হলো রাজের বন্ধু, পুরনো কলেজের। রাজ কয়েকবার ফোন দিল রানাকে, কিন্তু ফোনটা বন্ধ আসছে। তা দেখে রাজ একটু চিন্তিত হলো, রানার আবার কিছু হয়ে গেল নাকি। রাজ আর কোনো কিছু না ভেবেই একটা গাড়ি নিল। তারপর আসতে লাগলো সেই জায়গায় যেখানে রাজ আগে থাকতো। তাই আধা ঘন্টা পর চলে এলো সেই কাঙ্ক্ষিত জায়গায়। রাজ বাসার সামনে এসে 2-3 বার কলিং বেলে চাপ দিতেই রানা চোখ মুখ মুছতে মুছতে এসে দরজা খুলে দিল। চোখের সামনে রাজকে দেখে রানা অবাক হয়ে বলল, কিরে, আমি স্বপ্ন দেখতেছি নাকি? তুই তাও আবার এত সকাল সকাল? আরে স্বপ্ন না, সত্যি। কিন্তু তুই এত সকাল সকাল হঠাৎ কিছু হয়েছে নাকি? আরে না, কলেজ থেকে কিছু কাগজপত্র নিতে হবে, তাই আসলাম। ও আচ্ছা, আয় ভেতরে। আর আমাকে বলে আসতে পারতি তো, তোকে আনতে যেতাম। কতবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ আসে। আসলে চার্জ নাই, বন্ধ হয়ে আছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ওকে। তারপর রাজ রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর কিছুক্ষণ ফোনে নাদিয়া আর তার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই রানা সকালের জন্য নাস্তা নিয়ে এলো। তারপর দুজনেই নাস্তা করে নিল। দুজনে সোফায় বসে আছে এমন সময় রাজ বলল, নিলয়ের কি অবস্থা? আগের মতোই, সুস্থ হয়ে এসে এখন তোকে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, ওরা সেই দিন রাতে এত বাজেভাবে মারলো কে? যে মারুক ভালো করছে, আমি মারতে পারলে তো আরো ভালো লাগতো। ওর জন্য তুই আমার কাছ থেকে দূরে, আর তোর জন্যই ও আমার হাত থেকে বেঁচে আছে। আরে না, ওর কারণে না, এমনি বাসায় যাই না 2 বছর ধরে, আব্বু আম্মু রাগ করেছিল তাই। ও কিন্তু আজ যদি কলেজে দেখে তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা লেগে যাবে। আমিও সেটাই ভাবছি। আজ যদি কোনো ঝামেলা করতে আসে এবার আর পার পাবে না, মেরে রেখে দিব। আগে গিয়ে দেখি না কি হয়। আজ এর একটা বিহিত করতেই হবে। আচ্ছা, আমার একটা কথা বল। বল।
তুই চাইলেই তো ওর কাহিনী শেষ করে দিতে পারিস। তাহলে তুই ওরে কিছু করতেছিস না কেন বুঝলাম না। এইখানে থাকলে ওর গায়ে হাত তুলতে হবে, তাই সেই কারণে তুই এখান থেকে চলে গেছিস, সেটা আমি জানি। কিন্তু কেন? নিলয় আমাদের কি ছিল আগে? বেস্ট ফ্রেন্ড। এখন বল তুই আমাকে কি ভাবিস? বেস্ট ফ্রেন্ডের চেয়ে বেশি নিজের ভাই মনে করি তোকে। তাহলে তোর আর আমার সম্পর্ক যদি কাল কোনো কারণে নষ্ট হয় তাহলে কি আমার গায়ে হাত তুলবে? না, কখনোই না। সেই কারণেই আমি ওর সাথে ঝামেলা করতে চাই না। ও ওর মতো থাকুক, আমরা আমাদের মতো। এটা নিয়ে আর বাড়াবাড়ি করবি না। আচ্ছা, নিলয় যদি কোনো ঝামেলা করে, আমি শিওর কোনো না কোনো ঝামেলা হবেই আজ তোকে দেখলে। জানি, তার জন্য আমরা প্রিপারেশন নিয়ে যাব। তুই পোলাপান ঠিক করে রাখিস। ওকে, আচ্ছা তুই ঘুমা, অনেক জার্নি করে এসেছিস। আচ্ছা, পোলাপান রেডি করে রাখিস। আর একটা কথা, 2 ঘন্টা পর আমাকে ডেকে দিবি। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। এই বলে রানা চলে গেল। রাজও ঘুমিয়ে পড়ল অনেক ক্লান্ত থাকায়। প্রায় 2 ঘন্টা পর রানা এসে রাজকে ডেকে দিল। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। রাজ আর রানা সোফায় বসে আছে। তখন রাজ বলল, কিরে, পোলাপান রেডি আছে? যদিও পোলাপান লাগবে না, আমরাই যথেষ্ট। তবু কয়েকটা পোলাপান রেডি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুই আমার সাথে থাকবি না। যদি আমি ইশারা করি তাহলে আসবি, না হলে না। যদিও ওদের আমি একাই দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর পাশেই থাকবো। আচ্ছা ঠিক আছে, চল যাওয়া যাক। চল। তারপর রাজ আর রানা চলে এলো কলেজের উদ্দেশ্যে। রাজ ভালোভাবেই তার G18 গানটা ভালোভাবে গুঁজে নিল কোমরে। কলেজে আসতেই রানা রাজের থেকে দূরে সরে গেল। রাজ কলেজের ভিতরে গিয়ে দেখলো নিলয় কোথাও নেই। তাই রাজ ভাবলো, যাক ভালোই হয়েছে, না হলে কি আবার এখন ঝামেলায় জড়াবে। এই ভেবেই রাজ সেই চিরচেনা ক্যাম্পাস ধরে হেঁটে চলে গেল প্রিন্সিপাল রুমে। রাজ প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে বলল, স্যার, আসতে পারি? আরে রাজ, এতদিন পরে আসো। রাজ ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তখন প্রিন্সিপাল স্যার রাজকে বলল, রাজ, তুমি কোথায় গিয়েছিলে, তাও আবার এতদিন ধরে? স্যার, আপনি তো জানেন আমার বাসা ঢাকায়, তাই সেখানে একটা কলেজে গিয়ে ভর্তি হয়েছে আব্বু আম্মুর সুবিধার্থে। ও আচ্ছা, বুঝলাম। তা এতদিন পর হঠাৎ কি মনে করে এখানে আসা? আসলে স্যার, আমি তো সেখানে ভর্তি হয়েছি হঠাৎ করে, তাই স্যারপত্র আর কিছু কাগজপত্র নিয়ে যেতে পারিনি, তাই আসলাম এগুলো নিতে। ও আচ্ছা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি গুছিয়ে দিচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার ছাড়পত্র দিয়ে দিল আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ। তখন রাজ বলল, স্যার, তাহলে আমি আসি। ঠিক আছে, সাবধানে যেও, আর মন দিয়ে লেখাপড়া করো, সামনে তোমাদের এক্সাম। তাহলে আমি আসি, আর ভালো থাকবেন স্যার। আচ্ছা, এসো। তারপর রাজ কাগজপত্র নিয়ে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে ক্যাম্পাস ধরে হেঁটে আসছে। এমন সময় কেউ পিছন থেকে দিল রাজের পিঠে একটা লাথি। সাথে সাথেই রাজ মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। রাজ উঠে দেখে নিলয় তার পিছনেই দাঁড়িয়ে আছে, আর তার সাথে কিছু পোলাপান। রাজের ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাজ তার ঠোঁটে থাকা রক্ত মুছে নিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলল, দেখ নিলয়, আমি কিন্তু এখানে ঝামেলা করতে আসিনি। খামোখা ঝামেলা না করে আমাকে যেতে দে। কি, তোরে যেতে দিব? হাসাইলি? আমারে মারার সময় মনে ছিল না আমি নিলয়, অন্য কেউ নয় যে মেরে চলে যাবি আর কেউ কিছু বলবে না? দেখ নিলয়, ঝামেলা সৃষ্টি করিস না। আমি তোকে সেই দিন রাতে মারিনি। চুপ, একদম চুপ, মিথ্যা কথা বলবি না। তোর জন্য আমি 3 মাস হসপিটালের বেডে কাটিয়েছি, আর তুই কিভাবে ভাবলি আমি তোকে ছেড়ে দেব? দেখ, আমি তোকে এখনো বলছি, আমি তোর গায়ে হাত দিইনি। আচ্ছা মানলাম তুই আমার গায়ে হাত দিস নাই, তাহলে তুই পালিয়ে গেলি কেন? এই আমি রাজ কখনো ময়দান ছেড়ে পালায় না। আর এখানে থাকলে আমি জানতাম তুই আমার কথাই বলবি যে আমি তোকে মেরেছি। তাই তোর সাথে ঝামেলা করে তোর গায়ে হাত তুলতে চাই না আমি, তাই চলে গিয়েছিলাম। কিন্তু দেখ, এখন ঝামেলা করলে কিন্তু সত্যি সত্যি তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কি, তুই আমার অবস্থা খারাপ করবি? দেখ তোর কি অবস্থা করি আজকে। এই বলে নিলয় রাজের বুক বরাবর একটা লাথি মেরে দিল।
রাজ লাথি খেয়ে আবারও নিচে পড়ে গেল। রাজ উঠে সবাইকে মারতে লাগলো, কারণ ওরা 4-5 জন ছিল, যেগুলো রাজের কাছে কোনো ব্যাপার না। রাজ এক এক করে সবাইকে হকি স্টিক দিয়ে মারতে লাগলো। নিলয় নিচে পড়ে আছে আর রাজ বেঘরে মারছে তাকে। এমন সময় কেউ রাজের পিছনের দিক থেকে হকি স্টিক দিয়ে এক বাড়ি মারলো। রাজ বাড়ি খেয়ে মাথায় হাত দিল। মাথা থেকে প্রচুর ব্লিডিং হতে লাগলো। রাজ মাথায় হাত চেপে ধরে ঘুরে তাকিয়ে দেখে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে নিলয়ের ডান হাত রাফি। রাফি সজোরে দিল রাজের বুকে এক লাথি। রাজ মাথায় হাত চেপে ধরে মাটিতে পড়ে গেল ছিটকে। এটা দেখে রানা তার ছেলে পেলে নিয়ে আসতে চাইলে রাজ হাতের ইশারায় না করে দেয়, যেন কিছুই হয়নি রাজের। রাজ মাটিতে পড়ে আছে। এমন সময় রাফি হাত বাড়িয়ে দিল নিলয়কে মাটি থেকে তুলতে। রাজ তার কোমরে হাত দিয়ে G18টা বের করতে যাবে, এমন সময় রাফি নিলয়কে মাটি থেকে একটু উঠিয়ে আবার বুকে লাথি দিয়ে নিচে ফেলে দিল নিলয়কে। রাফির লাথি খেয়ে নিলয় নিচে পড়ে গেল। রাজ আর নিলয় দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ তার কোমর থেকে G18টা বের করলো না। নিলয়কে লাথি দিয়ে নিলয় আর রাজের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো রাজু। তখন রাজু নিলয়কে উদ্দেশ্য করে বলল, কি রে নিলয়, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। অনেক দিনের মাস্টার মাইন্ড প্ল্যান কাজে লাগলো আমার। প্ল্যান? কিসের প্ল্যান? কেন এই সব কিছুর? এই সব কিছুর মানে? আরে এত অস্থির হচ্ছিস কেন? তোদের সব বলবো আজকে, না হলে তোদের মারার পরও আফসোস থেকে যাবে। আচ্ছা শোন তাহলে। আচ্ছা, তোর মনে আছে তুই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতি, যার কারণে তোরা রাজের মধ্যকার বন্ধুত্ব নষ্ট হয়ে তোরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছিস? যেখানে রাজের কোনো দোষ ছিল না, সব আমার প্ল্যান করা। আচ্ছা শুরু থেকে বলি, তুই মেয়েটাকে একটু বেশি জান প্রাণ দিয়ে ভালোবাসতি, যেটা আমরা সবাই জানতাম। তুই একটু ভীতু টাইপের থাকার কারণে তুই একটা চিঠি লিখে রাজকে দিয়েছিলি মেয়েটাকে দেওয়ার জন্য, মনে আছে? মনে আছে। যেটা রাজ আমার চিঠি পাল্টে সে লাভ লেটার দিয়েছিল আর আমার নামে বাজে বাজে কথা বলেছিল। আমি কাউকে কোনো চিঠি দিইনি। আমি তো চিঠিটা রাফিকে দিয়ে চলে এসেছিলাম যাতে ওই মেয়েটাকে দিয়ে দেয়। আরে আমার কথা শোন, মরার জন্য মনে হয় উতলা হয়ে উঠছিস কেন? চিঠিটা তুই রাজকে দিয়ে চলে যাওয়ার পর রাজের ফোনে একটা ফোন আসে। তার আব্বু নাকি অসুস্থ, তাই রাজ চিঠিটা আমার হাতে দিয়ে চলে গেছিল। আর আমিও সেই সুযোগটা কাজে লাগালাম। রাজের নামে লিখে একটা লাভ লেটার লিখে তোর নামে সব বাজে বাজে কথা বলে রাজের নামে লিখে মেয়েটাকে চিঠিটা দিলাম। যার ফলে তুই পরের দিন মেয়েটাকে প্রপোজ করাই মেয়েটা জুতা দিয়ে তোর মুখে বাড়ি মেরে পুরো ক্যাম্পাসের সামনে অপমান করেছিল, যেখানে রাজ বেচারা ফেঁসে গেল। আর তুই এটার জন্য শুধুমাত্র রাজকে দায়ী করেছিলি, যেখান থেকে তোদের শত্রুতা শুরু। তারপর আমি আস্তে আস্তে তোদের উস্কানি দিয়ে তোদের শত্রুতা চরম পর্যায়ে বাড়ি তুললাম, মারামারি পর্যায়ে। এইসব করে তোর লাভ কি? তুই কেন আমাদের বেস্ট ফ্রেন্ডশিপটাকে নষ্ট করে একে অপরকে শত্রু বানালি? তোরা যখন থেকে কলেজে এসেছিলি তোদের কারণে আমি ড্রাগস পাচার করতে পারতাম না। আমি পুরো কলেজে রাজত্ব করতাম, ড্রাগস পাচার করতাম, কিন্তু তোরা এসে সব নষ্ট করে দিলি। আমার নিচের কলেজে আমি রাজত্ব করতে পারতাম না শুধু তোদের কারণে। আরও অনেক ক্ষতি হয়েছে আমার শুধু তোদের কারণে। তোদের বন্ধুত্ব এতটাই মজবুত ছিল যে আমি কিছু করতে পারতাম না, তাই আমি আস্তে আস্তে তোদের সাথে মিশে যাই। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তোদের শত্রুতা বাড়িয়ে আবার আগের মতো ড্রাগস পাচার করতে লাগলাম। ওই দিন রাতে তো আমি নিলয়কে মারিনি, তাহলে কি তুই? আমি ওই দিন রাতে নিলয়কে মেরেছিলাম, কিছু পোলাপান দিয়ে মুখে মাস্ক লাগিয়ে। আর আসার সময় তোর নাম বলেছিলাম, যার কারণে নিলয় ভেবেছে তুই ওকে মেরেছিস। ওই দিন রাতে আমাকে না মেরে ফেলে বাঁচিয়ে রাখার কারণ কি? ওই দিন রাতে মেরে ফেললে আজ এই কাঙ্ক্ষিত দিন আসতো না। তোরে যদি মেরে ফেলতাম তাহলে রাজ যে কোনোভাবে আমাকে খুঁজে বের করে মেরে ফেলতো, কারণ রাজ তোকে এখনো বেস্ট ফ্রেন্ড ভাবে, তাই তোর গায়ে হাত তুলে না। আর আমি যদি তোকে মেরে ফেলতাম, রাজ তোর খুনি মানে আমাকে খুঁজে বের করে মেরে ফেলতো।
তাই ওই দিন রাতে তোরে আধমরা করে রেখেছিলাম, যেন তুই সুস্থ হয়ে রাজকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াস। আর তুই বেকার মতো আর তুই বোকার মতো আমার কথা ধরে রাজকে মারতে আসবি। যদিও এই কাঙ্ক্ষিত দিনটা 3 মাস আগে আসার কথা, তবুও রাজ চলে যাওয়ার সেই কাঙ্ক্ষিত দিনটা আজ এলো। তোদের একসাথে মারবো আমি। এবার রেডি হ মরার জন্য। আরে তুই আমাকে এখনো চিনিস নাই? আমি যদি আমার পূর্ণরূপ ধরি তাহলে এখানে একটাও মানুষ বেঁচে থাকবে না। যা এবার উপরে যা, ইউর টাইম ইজ ওভার। এটা বলেই রাজ তার কোমর থেকে G18টা বের করে পুরো 6টা গুলি রাফির বুকে মেরে দিল। রাফি বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ রাজ এমনটা করবে এটা কল্পনারও অতীত। আচমকা ভাবেই কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটা রাজের সামনে রাফির মৃতদেহটা পড়ে আছে। রাজ এবার উঠে দাঁড়ালো। রানা আর দূরে না থেকে রাজকে এসে ধরল, কারণ রাজের মাথা থেকে এখনো রক্ত পড়ছে। আর কিছু বলার পর নিলয়কে ধরে উঠে দাঁড় করালো। রানা রাজকে ধরে নিয়ে চলে আসতে লাগলো। রাজ পিছন ফিরে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে আসতে লাগলো। নিলয় পিছন দিক থেকে কিছু বলার চেষ্টা করলেও বলতে পারল না। কী বা বলবে নিলয়? বলার মতো ভাষা বা মুখ কোনোটাই তার নেই। রানা রাজকে ধরে সেখান থেকে নিয়ে চলে এলো। তারপর হসপিটালে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর রানা আর রাজ বাসায় চলে এলো। রাজ আর রানা বসে আছে মুখোমুখি। তখন রানা বলল, এখন কি করবি? কি আর করব, সন্ধ্যার সময় গাড়িতে উঠবো। আজকের রাতটা থাক অন্তত, কাল সকালে যাস। না, আমার কাজ আছে, চলে যেতে হবে। তাহলে এখানে আর আসবি না? আরে আসবো কয়েকদিন পর পর, তোর সাথে দেখা করতে করে যাব। তা না হয় বুঝলাম, কিন্তু তুই নাই তাই আর এখানে থাকতে ভালো লাগে না। কার সাথে আড্ডা দিব, কার সাথে কি করব? আরে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা, নীলের সাথে সম্পর্ক আগের মতো করে নেবি। কখনোই সম্ভব না। ওর মতো বেইমানের সাথে বন্ধুত্ব কখনোই না। ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আরে এখানে ওর কোনো দোষ নেই, সব খেলা খেলেছ তো রাফি। তুই তো জানিস নীলে একটু বোঝে কম, যার ফলে এই পরিস্থিতি। আমি তো বিষয়টা এখনো মেনে নিতে পারছি না। আর নীলয় কিভাবে বুঝতে পারবে? বুঝলাম, কিন্তু আমি নিলয়ের সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না। এটাতে অন্তত তুই জোর করিস না। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, জাস্ট একবার বললাম। এখন তুই চাইলে নীলয়ের সাথে মিশতে পারিস, নাও মিশতে পারিস। আমি তোকে জোর করব না। ভাবতেছি আমিও ঢাকায় চলে আসবো এক্সাম শেষ করে। ঢাকায় এসে করবি কি তুই? আরে তোর হয়তো মনে নাই, ঢাকায় আমার মামা থাকে। সেখান থেকে পড়ালেখা করব তোর সাথে। এখানে আবার একা একা ভালো লাগবে না। আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে, আগে এক্সাম শেষ হোক। আরও টুকটাক কথা বলতে লাগলো রাজ আর নিলয়। এমন সময় রাজের ফোনটা বেজে উঠল। রাজ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাদিয়া। রাজ ফোনটা রিসিভ করে নাদিয়ার সাথে কথা বলতে লাগলো। রানা আর বসে না থেকে বাইরে চলে গেল দুপুরের খাবার আনতে। রাজ নাদিয়ার সাথে 5 মিনিটের মতো কথা বলে ফোনটা রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই রানা খাবার নিয়ে আসলো। তারপর দুজনেই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, কারণ দুজনেই ক্লান্ত। রাজ তার রুমে এসে শুয়ে পড়ল, কারণ আগে তো সারা রাত ঘুম হয়নি। একটু আগে আবার এত কাহিনী, সাথে রাজের মাথাটাও ব্যথা করছে আঘাত পাওয়ার কারণে। রাজ শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমালো। প্রায় সন্ধ্যার সময় রানা রাজকেই ডেকে দিল। রাজ ফ্রেশ হয়ে নিচে নামলো, রেডি হয়ে তার ব্যাগটা নিয়ে। তারপর দুজনেই রাতে ডিনার করে বাস স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রানা যাচ্ছে রাজকে এগিয়ে দিতে। রাজ আর রানা যাচ্ছে বাস স্টেশনের দিকে। এমন সময় রানা বলল, একটা কথা শুনলাম। কি কথা? নিলয় নাকি তার বাসায় চলে যাবে এক্সাম শেষ করে, এখানে নাকি আর থাকবে না। ও আচ্ছা, তা নিলয়ের বাসা জানি কই? কেন, তোর মনে নাই? নিলয়ের আসল বাসাও তো ঢাকায়। না, আমার মনে ছিল না। তা ঢাকায় কোথায় থাকে ওরা? সেটা আমিও জানি না। ও আচ্ছা, এসব বাদ দে, চল, দেরি হয়ে যাবে। চল, দেরি হয়ে যাবে। তারপর রানা আর রাজ বাইকে করে চলে এলো বাস স্টেশনে।
রানা একটা টিকিট কেটে রাজকে বাসে উঠিয়ে দিয়ে রাজের সাথে কিছু কথা বলে রাজকে বিদায় দিয়ে চলে গেল। তারপর কয়েক মিনিট পরের মধ্যেই বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। রাজ নিহাকে ফোন দিয়ে জানিয়ে দিল সে গাড়িতে উঠে পড়েছে। তারপর রাজ নাদিয়াকে ফোন দিয়ে কথা বলতে লাগলো। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে রাজ ঢাকায় চলে এলো। রাতে প্রায় অধিক সময় নাদিয়ার সাথে কথা বলতে বলতেই কাটিয়ে দিয়েছে, তাই তেমন প্যারা হয়নি রাজের। তারপর রাজ একটা গাড়ি নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নেহা এসে দরজা খুলে দিল। মনে হয় রাজের জন্যই অপেক্ষা করছিল। রাজের মাথায় এখনও ব্যান্ডেজ করা। রাজের মাথায় ব্যান্ডেজ দেখে নেহা উত্তেজিত হয়ে বলল, কিরে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? নিশ্চয়ই সেখানে গিয়েও মারামারি করেছিস। আরে না, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম, তাই একটু মাথায় চোট পেয়েছি, কিছুই হয়নি। আমার তো বিশ্বাস হচ্ছে না তোর কথা। তোর বিশ্বাস নিয়ে আমার কোনো কাজ নেই, সর সামনে থেকে, অনেক জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। এই বলে রাস্তার রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় ফেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাজ। প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর রাজের ঘুম ভাঙলো কারো কোমল হাতের স্পর্শে। রাজ চোখ খুলে তাকিয়ে দেখে নাদিয়া তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাজ নাদিয়াকে বলল, কখন এসেছো? এই তো আধা ঘন্টা হবে। আমাকে ডাকো নাই কেন? আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, আর অনেক জার্নি করে এসেছো, তাই আর ডাকিনি। আচ্ছা, তুমি এখন যাও, আম্মু এসে দেখে ফেললে খবর আছে। তোমার আম্মু তো আমার বাসায় গেল, আন্টির কাছ থেকে শুনলাম তুমি এসেছো, তাই দেরি না করে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার মাথায় কি হয়েছে? ঘুমের মধ্যেও হাত দিয়ে ব্যথা পাচ্ছ? আসলে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম, তাই একটু চোট লেগেছে। এটা বলে রাজ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে নাদিয়াকে নিয়ে নিচে নেমে এলো। রাজ আর নাদিয়া নিচে নেমেছে দেখে নেহা সোফায় বসে বসে ফোন চালাচ্ছে। রাজ আর নাদিয়াও গিয়ে সোফায় বসে পড়ল। তখন নেহা বলল, কিরে, প্রেম করা হলো তোদের? না হয়নি, এখন করবো। এই বলে নাদিয়া নেহার সামনে রাজের গালে কিস করে দিল। তা দেখে নেহা বলল, হ্যাঁ, কিরে, তোর লজ্জা শরম নাই? আমার সামনে বসে আমার ভাইকে কিস করছিস? আমি আমার জামাইকে কিস করছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? বিয়েই হলো না আমার জামাই, যত সব ঢং। হয়নি তো কি হয়েছে, হবে। আমার জামাইকে আমি 100 বার কিস করবো, তোর কোনো সমস্যা? এটা বলে নাদিয়া আবারও রাজের গালে কিস করে বসলো। তখন নেহা বলল, আমার কোনো সমস্যা নাই, তোরা কিস করলি না আর কিছু অন্য কিছু করলি তা আমার দেখার সময় নাই, তোরা থাক, আমি গেলাম। এটা বলে নেহা সেখান থেকে উঠে তার রুমে চলে গেল। রাজ আর নাদিয়া একসাথে হেসে উঠল। রাজ কিছু না বলেই নাদিয়ার গালে একটা কিস করে বসলো। নাদিয়াও কিছু বলল না। এভাবেই যেতে লাগলো দিন। নাদিয়া আর রাজের খুনসুটিময় ভালোবাসা দিন দিন বাড়তেই লাগলো। তাদের খুনসুটি দুষ্টামি এর মধ্যে দিয়েই দিন যেতে লাগলো। এভাবেই দেখতে দেখতে চলে গেল অনেক দিন। আর মাত্র একটা পরীক্ষা বাকি। রাজ আর নাদিয়া দোলনায় বসে আছে, আর নেহা ছাদের এক কোণে একটা চেয়ারে বসে বই পড়ছে। রাজ নাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তখন নাদিয়া বলল, কাল থেকে তো আমার পরীক্ষা শেষ। কালকে বাসে এসে আমাদের ভালোবাসার কথা জানাবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, কালকে কিন্তু আমাকে কলেজের সবার সামনে গোলাপ দিয়ে প্রপোজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, করব। আচ্ছা, প্রপোজ পরে করিস, আগে বাসায় গিয়ে পড়তে বস দুইজনে। এই কাল না তোদের পরীক্ষা? ভালো ছেলেদের বেশি পড়তে হয় না, অল্প পড়লে হয়। তুই গাদি, তুই পড়। রেজাল্টের সময় দেখবো নি কত ভালো পড়েছিস, কে কত বড় গাধা। এখন যা, রুমে গিয়ে পড়তে বস। নাদিয়া, তুইও যা, পড়তে বস। ও চক্করে তোর পড়ালেখাও 3 দিন লাটে উঠছে। তারপর কেউ আর কোনো কথা বলল না। নাদিয়া তার বাসায় চলে গেল। রাজও তার রুমে গিয়ে পড়তে বসলো। পরের দিন সবাই যথাযথ সময়ে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগেই নেহা বেরিয়ে পড়ল। রাজ আর নাদিয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ আসছে না। তাই নেহা বিরক্ত হয়ে বাসার দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পর সবার পরীক্ষা শেষ হলো। রাজ আর নাদিয়া বেরিয়ে দেখে নেহা কোথাও নেই, হয়তো বাসায় চলে গেছে। শেষ পরীক্ষা, তাই সবাই ক্যাম্পাসে দাঁড়িয়ে একটু কথা বলতে বলতে আড্ডা দিতে লাগলো।
আসার সময় রাজ একটা গোলাপ নিয়ে এসেছে। রাজ সবার সামনে নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপটা এগিয়ে দিয়ে বলল, যদিও আমি গুছিয়ে ঠিকঠাকভাবে প্রপোজ করতে পারি না, তবুও প্রপোজ করছি শুধু তোমার কথা ভেবে। জানি না ভালোবাসা কাকে বলে, আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু তোমায় দেখার পর আমার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তোমার কাছে থাকলে তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। তুমি যখন কাছে থাকো না, তখন পুরো দুনিয়া অন্ধকার লাগে। এই পৃথিবীতে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমায় দেখলে তো শুধু একটা কথাই মনে পড়ে, সৃষ্টিকর্তা তোমাকে শুধু আমার জন্যই নিজ হাতে সৃষ্টি করেছে। এগুলো যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি, যা হয়তো কখনো বলে তো প্রকাশ করতে পারবো না। তুমি চাইলে আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি। তুমি আমার হাতে হাত রাখলে আমি পুরো পৃথিবীর ভালোবাসা আমি তোমাকে এনে দিতেও রাজি। তুমি কি হবে আমার জ্যোৎস্নারাতের হাতে হাত রেখে চাঁদ দেখার সঙ্গী? তুমি কি হবে আমার আয়ানের আম্মু? তুমি কি হাঁটবে আমার হাত ধরে শীতের দিনে ছোট ছোট ঘাসে জমে থাকা শিশির বিন্দুর উপর দিয়ে? অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, অনেক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমায় আয়ানের আম্মু। রাজ নাদিয়াকে প্রপোজ করে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে গোলাপটা এগিয়ে দিয়ে। এমন সময় কেউ একজন রাজকে পিছন থেকে লাথি দিল। রাজ গিয়ে পড়ল নাদিয়ার পায়ের সামনে। রাজ কিছু বুঝে ওঠার আগেই এটা হয়ে গেল। রাজ তাকিয়ে দেখে ৬-৭টা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে হকি স্টিক নিয়ে, আর তার মধ্যে একজন রাজকে লাথি মেরেছে। রাজ কিছু বুঝতে পারছে না কেন তাকে মারা হলো। রাজ কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা আবারও রাজকে মারতে আসলো। রাজ আর দাঁড়িয়ে না থেকে ছেলেটার বুকে দিল এক লাথি। লাথি খেয়ে ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়ল। এটা দেখে বাকি ছেলেগুলো রাজকে মারতে আসলো। রাজ তাদের হকি স্টিক নিয়ে তাদেরকেই মারতে লাগলো। রাজ হকি স্টিক দিয়ে এক এক করে সবাইকে মারতে লাগলো। সবাইকে মেরে প্রায় আধমরা করে ফেলেছে রাজ। রাজ ছেলেগুলোকে মারছে। এমন সময় কেউ পিছন থেকে রাজের মাথায় হকি স্টিক দিয়ে দিল এক বাড়ি। রাজ মাথায় হাত দিয়ে ঘুরে দেখে তার সামনে নাদিয়া হাতে একটা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজের মাথা ঘুরতে লাগলো। রাজ কিছু বুঝতে পারছে না, সব কিছু যেন ধোঁয়াশা লাগছে তার কাছে। তখন রাজ নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, নাদিয়া, তুমি এটা কি করলে? ঠিক তেমনটাই করেছি যেমনটা তুই আমার ভাইয়ের সাথে করেছিলি। তোমার ভাই কে? আমি তোমার ভাইয়ের সাথে কি করেছি? নিলয় আমার কলিজার টুকরো ছোট ভাই, যাকে তুই 4 মাস আগে মেরে হসপিটালে পাঠিয়েছিলি। আমার ছোট্ট কলিজার টুকরো ভাই 3 মাস হসপিটালের বেডে শুয়েছিল। আমি শুধু চেয়ে দেখছিলাম, কিছু করতে পারিনি। শুধু তোর কারণে আমার ভাইয়ের এই অবস্থা হয়েছিল। আজ তোকেও ঠিক তেমনভাবেই হসপিটালের বেডে পাঠাবো, দেখবি মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। এটা বলে নাদিয়া রাজের বুকে দিল এক লাথি। রাজ মাটিতে গিয়ে আছড়ে পড়ল। রাজের মাথা বেয়ে রক্ত পড়ছে। রাজ মাটি থেকে উঠে হাঁটু গেড়ে বসলো। তার মানে তুমি আমায় এতদিন ভালোবাসোনি, অভিনয় করেছো আমার সাথে? নাদিয়া, তুমি কি আমায় সত্যিই ভালোবাসো না? ভালোবাসবো, তাও আবার তোকে? কখনো সম্ভব না। না আমি তোকে কোনোদিন ভালোবাসিছি, আর না বাসবো। প্লিজ নাদিয়া, তুমি বিশ্বাস করো, আমি নিলয়কে মারিনি। তুমি ভুল বুঝছো। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তো এটাই চাই। তুই আমাকে ভালোবেসে না পেয়ে ধীরে ধীরে কষ্ট পেয়ে মরিস। আমি ভুল করছি, তাই না? নিলয় আমার কলিজার টুকরো ভাই, প্লাস ও আমার বেস্ট ফ্রেন্ড। তাই ও আমাকে সব বলেছিল। ভয়ে বাসায় বলেনি, আমিও ভয়ে বাসায় বলিনি। আমার কলিজার টুকরো ভাইকে আমি দেখতে গিয়ে আমার কলিজাটা ছিঁড়েই যাচ্ছিল যে তুই এত বাজেভাবে আমার ভাইকে মেরেছিস। আমার ভাই 3 মাস হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরিয়েছিল। এত সহজে কিভাবে ভুলে যাব? আজও ঠিক সেই রকমই তোর অবস্থা করব। দেখবি মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। এই 4 মাসে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে, যার জন্য ভবিষ্যতে তোমাকে আফসোস করতে যেন না হয় নাদিয়া। আর একটা কথা, এত ভালোবাসার পরও আমাকে ঠকানোর যে সিদ্ধান্ত তুমি নিয়েছো না, এই সিদ্ধান্তটাই একদিন তোমাকে কাঁদাতে কাঁদাতে ক্লান্ত করে দেবে। আফসোস করবে এই নাদিয়া, তাও আবার তোর জন্য? হাসালি আমাকে, আর তোর জন্য কাঁদবে এই নাদিয়া না?
তোকে প্রথম দিন ছাদে দেখেই চিনতে পারি আমি সেই দিনই মারতে পারতাম তোকে, কিন্তু আমি তোকে ভালোবাসার জালে ফাঁসিয়ে মায়ায় ফেলে শারীরিক এবং মানসিক যন্ত্রণা দিতে চেয়েছিলাম, যাতে তুই তিলে তিলে কষ্ট পেয়ে মরিস। তাই তোর এত কাছে এসে এত আপন হয়েছিলাম, আমার প্রতি মায়া বাড়িয়েছিলাম, যেটা আমার সেই প্রথম দিনেরই প্ল্যান, যা আজ পুরোপুরি সাকসেস। এটা বলে নাদিয়া হাসতে লাগলো। রাজ শুধু তাকিয়ে আছে অবাক চোখে নাদিয়ার দিকে। রাজের পুরো দুনিয়া অন্ধকার হয়ে আছে। রাজ শুধু ভাবছে নাদিয়া তাকে ভালোবাসেনি, তার সাথে বেইমানি করেছে, তার সাথে অভিনয় করেছে। এসব ভাবতেই রাজের চোখের কোণে পানি চলে আসে। সত্যি রাজের আজকে মানসিকভাবে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, যেমনটা নাদিয়া চেয়েছিল। রাজের পুরো কলিজা ছিঁড়ে যাচ্ছে। কেউ একজন, যেটা নাদিয়া। রাজ আর কিছু ভাবতে পারছে না। তখন রাজ নাদিয়াকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলল, আমার ভালোবাসাটা মিথ্যে নয়, তবে তোমার ভালোবাসাটা ছিল নিখুঁত অভিনয়, যা চলচ্চিত্রের অভিনেত্রীদেরও হার মানাবে। বেশি কিছু চাইনি, তোমাকে চেয়েছিলাম, একটু ভালোবাসার লোভে পড়েছিলাম। মৃত্যু হবে নিশ্চিত যেন মৃত্যুকে ভয় না পেয়ে তোমাকে হারানোর ভয় করেছিলাম। কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না, এটা সবাইকে বলেছিলাম। আজ দেখো সেটাই সত্যি হলো। তবে তুমি নিশ্চিত থাকো, আমাকে একদিন তোমার মনে পড়বেই। খারাপ সময় একদিন তোমাকে গ্রাস করবেই। আর সেদিন আমি হারিয়ে যাব ওই দূর আকাশে। শত খুঁজো পাবে না আমায় লক্ষ্য তারার মাঝে। তবে তুমি মিলিয়ে নিও, আমার যদি দিনগুলো কাটতে ধরে ভালো, তাহলে তুমি থাকতে পারবে না ভালো। নেবে যাবে তোমার আলোকিত জীবনের আলো। অভিশাপ দিতে হবে না, কেননা আমার চোখের পানি একদিন তোমায় ভালোভাবে ঘুমাতে দেবে না। একদিন এমন একটা সময় আসবে, সারাদিন না খেয়ে চোখে ধোঁয়াশা দেখবে, পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারাবা, শুধু বুকের বাঁ পাশের ডান পাশেও যন্ত্রণা শুরু হবে। তোমার মস্তিষ্কে শুধু আমার ছবি ভেসে উঠবে। আর তখনই তোমার মনে পড়বে অতীতে একজন নির্দোষ মানুষের সাথে করেছিলে তুমি অবহেলা এবং বেইমানি। আর তখনই তুমি অনুভব করবে ভালোবাসার মানুষকে ঠকানোর কি জ্বালা। এটা বলে রাজ উঠে দাঁড়ালো। তখন 4-5টা ছেলে এসে রাজকে মারতে লাগলো। রাজ ইচ্ছে করলেই তাদের মেরে শুয়ে দিতে পারে, কিন্তু রাজ চুপ করে আছে। রাজকে মারতে দেখে নাদিয়া বলল, আমি গেলাম, তোরা ওকে মেরে আধমরা করে ফেল, যেন হসপিটালের বেডে 6 মাস শুয়ে থাকতে হয়। হাত পা সহ শরীরের প্রত্যেকটা অংশ ভেঙে ফেল, যেন আমার ভাইয়ের চেয়েও বেশি মৃত্যুর যন্ত্রণা নিয়ে চোখ দিয়ে দেখতে পায়। ওকে আপনি যান, আমরা ওর এমন অবস্থা করছি যেন সারা জীবন হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়। আরেকটা কথা, এটা ভিডিও করে আমার ফোনে পাঠিয়ে দিস, যেন আমার ভাইকে সারপ্রাইজ দিতে পারি। এটা বলে নাদিয়া সেখান থেকে চলে গেল। এদিকে ছেলেগুলো রাজকে বেধড়ক মারতে লাগলো, আর একজন ভিডিও করতে লাগলো সেগুলো। রাজকে মারতে মারতে প্রায় আদামরা করে ফেলেছে। রাজ কিছু বলছে না, চুপচাপ মার খাচ্ছে। রাজের শরীরে না যত আঘাত, তার চেয়েও বেশি আঘাত তার মনে। রাজের চোখের কোণে পানি জমে আছে, সাথে রাজের মাথা থেকে রক্ত পড়ছে। রাজকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। রাজ কোনো কথা বলছে না, চুপচাপ মার খাচ্ছে। এমন সময় কই থেকে যেন আবির আসলো। আবির রাজকে বাঁচাতে গেলে ছেলেগুলো এবার আবিরকে মারতে থাকে। ছেলেগুলো আবিরকে মারতেছে, এমন সময় কেউ একজন পিছন থেকে একটা ছেলেকে দিল লাথি। ছেলেটা লাথি খেয়ে ছিটকে পড়লো নিচে। এটা দেখে বাকি ছেলেগুলো পিছনে তাকাতেই দেখে রাজ তাদের সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে, কেননা কয়েক সেকেন্ড আগেই তারা রাজকে মেরে পুরো আত্মরা করে ফেলেছিল, কিন্তু এখন রাজ তাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন রাজ বলল, কি রে, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোদের মতো মাছিকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। এতক্ষণ পরে পরে মার খেলাম কেন জানিস? নাদিয়ার জন্য। ভাবলাম নাদিয়া এত কষ্ট করে আমাকে ঠকিয়েছে, সব কিছু করেছে নিখুঁতভাবে প্ল্যান করে, তাই একটু মার তো খেতেই হয়। আর ভিডিওটা বানিয়ে দিলাম যেন ও নিলয়কে সারপ্রাইজ দিতে পারে আর নিজেও সারপ্রাইজ হতে পারে। এটা বলেই রাজ পড়ে থাকা একটা হকি স্টিক হাতে তুলে নেয়। তারপর হকি স্টিক দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। আবিরও উঠে রাজের সাথে সাথে তাদের মারতে থাকে। রাজ সবাইকে মারতে মারতে আত্মরা করে ফেলেছে।
মারতে মারতে রাজ একটা ছেলের মাথা বরাবর দিল হকি স্টিক দিয়ে সজোরে একটা বাড়ি। মাথায় সজোরে হকি স্টিক দিয়ে বাড়ি খেয়ে ছেলেটা নিচে পড়ে মাথায় হাত দিয়ে কাতরাতে লাগলো, যেন মনে হয় ছেলেটা মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও অবস্থান করছে। এভাবে কাতরাতে কাতরাতে ছেলেটা কয়েক সেকেন্ডের মধ্যে সেখানেই মারা গেল। এটা দেখে বাকি ছেলেগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। আবারও একটা ছেলে রাজকে মারতে আসলে রাজ সেমভাবেই দিল ছেলেটার মাথায় হকি দিয়ে একটা বাড়ি। কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেটা মাটিতে শুয়ে পড়ল। এটা দেখে বাকি ছেলেগুলো নিজেদের যান বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল। যে ছেলেটা ভিডিও করছিল সেও ভয়ে পালিয়েছে তার মোবাইল ফেলে দিয়ে। রাজ ফোনটা হাতে তুলে ভিডিওটা পাঠিয়ে দিল নাদিয়ার কাছে। তারপর রাজ ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। তারপর রাজ আবিরকে ধরে হসপিটালে নিয়ে যেতে লাগলো, কেননা আবির প্রায় অনেকটাই মার খেয়েছে। এদিকে রাজের শরীরে রক্ত লেগে আছে আর মাথা দিয়েও এখনও হালকা রক্ত পড়ছে, কিন্তু রাজের সেদিকে কোনো খেয়াল নেই, যেন রাজের কিছুই হয়নি। রাজ আবিরকে হসপিটালে নিয়ে এসে আবিরের হালকা ট্রিটমেন্ট করে নিজের মাথায় ব্যান্ডেজ করে নিল, সাথে ক্ষতস্থানগুলো পরিষ্কার করে নিল। তারপর রাজ আর আবির বাইরে বের হয়ে আসলো। তখন আবির বলল, আফসোস করিস না দোস্ত। আফসোস কেন হবে না বল? এত ভালোবাসার পরেও না বুঝলো আমার ভালোবাসা, না বুঝলো আমারে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল বাসায় চল। না, আমি বাসায় যাব না। তাহলে এখন কই যাবি তুই? আমি আগে যেখানে থাকতাম সেখানে। এখানে থাকলে নাদিয়া আমার চোখের সামনে পড়বে, কখনোই তাকে ভুলতে পারবো না। এমনিও ওকে ভুলতে পারবো না জানি, তবুও চেষ্টা করবো তাকে ভুলে থাকার। একদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ। চারদিকে শুধু ফেক মানুষগুলো নিজেকে রিয়েলাইজ দেখাইতে ব্যস্ত। তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। তাহলে আমাকেও নিয়ে চল। কোথায় যাবি তুই আমার সাথে? এর চেয়ে ভালো তুই বাসায় চলে যা। না, এখন এই অবস্থায় আমি বাসায় গেলে ঝামেলা হবে। তার চেয়ে বরং আমিও তোর সাথে যাই। এক্সাম তো শেষ, তাই কোনো সমস্যা নাই। 2-3 মাস থেকে বাইরে ঘোরাও হবে আর তোর সাথে থাকাও হবে। তারপর 2-3 মাস পর তুই চাইলে আমার সাথে চলে আসতে পারিস, আবার নাও আসতে পারিস, সেটা তো তোর উপর। আচ্ছা ঠিক আছে, আমি আর না করব না, চল তাহলে। দাঁড়া, বাসায় ফোন করে জানিয়ে দে। আর তুইও বাসায় ফোন করে জানিয়ে দে। তুই ফোন করে জানিয়ে দে, আমার প্রয়োজন নেই। এই বলে রাজ তার ফোন থেকে সিম 2টা বের করে ভেঙে ফেলল। ফোনটাও ভেঙে গেছে, তাই সেটাও রাস্তার সাইডে ফেলে দিল। আবির তার বাসায় ফোন করে জানিয়ে দিল যে সে ঘুরতে যাচ্ছে কয়েক মাসের জন্য। তারপর রাজ আর আবির বাস স্টেশনে গিয়ে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ল। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে তারা চলে এলো চট্টগ্রামে। তারপর আবির আর রাজ একটা গাড়ি নিয়ে চলে এলো রানার বাসায়। রানার বাসার সামনে দাঁড়িয়ে রাজ কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর রানা এসে দরজা খুলে দিল। রানা দরজা খুলে তাকিয়ে দেখে রাজ আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। রানা ভালোভাবে রাজের দিকে তাকাতেই দেখতে পেল রাজের মাথায় ব্যান্ডেজ। ব্যান্ডেজের একটু অংশ লাল হয়ে আছে রক্তে, আর রাজের মুখে কয়েক জায়গায় হালকা একটু ক্ষত। এটা দেখে রানা শান্ত গলায় বলল, কি কে তোর এই অবস্থা করছে? কথা বল রাজ। কিরে কথা বল, কে তোর এই অবস্থা করেছে? তুই শুধু একবার বল, কে তোরে এইভাবে মারছে? আমি তোরে কথা দিচ্ছি, আমি মেহরাজ হোসেন রানা পুরো দুনিয়া উল্টা ফেলবো। তোর গায়ে হাত দিছে কে? তোর এই অবস্থা হয়েছে কেমনে? কে তোর গায়ে হাত দিছে? চুপ। কিরে আমি তোরে কি কইতাছি? তোরে আমি কি কই? তোর গায়ে হাত দিছে কে? কথা কস না কেন? কথা বল, একবার বল শুধু, তোর গায়ে হাত দিছে কে? আমি মেহরাজ পুরা দুনিয়া উল্টালামু। চুপ। তোরে বলতে হবে না, আমি বুঝে গেছি। নিলয় না, নিলয় আয়, তুই আমার লগে আয়। এই বলে রানা রাজের হাত ধরে বাইরে নিয়ে যাবে, তখন রাজ বলল, না, নিলয় আমার গায়ে হাত দেয়নি। তুই মাথা ঠান্ডা কর, ভেতরে চল। মাথা ঠান্ডা করব মানে? তোর গায়ে হাত দিছে, আমি আমি চুপ থাকবো? আরে আমার গায়ে হাত দিবে এত সহজে? আমি ইচ্ছে করেই মার খেয়েছি, আর তাদের উচিত শিক্ষাও দিয়েছি। নেক্সট টাইম আমাদের সামনে দেখলে আর দাঁড়িয়ে থাকবে না। আয় ভেতরে আয়। আবির তুইও আয়। এই বলে রাজ রানাকে ধরে ভিতরে নিয়ে যায়, সাথে আবিরকেও।
তারপর রাজ আবিরের সাথে রানার পরিচয় করিয়ে দিল। তখন রানা বলল, এখন বল তোর এই অবস্থা হয়েছে কেমনে? রাতে তোরে সব খুলে বলবো। এখন জার্নি করে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা যা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আর আবিরকে তোর পাশের রুমটা দেখিয়ে দেয়। তারপর রাজ চলে এলো তার রুমে এবং আবিরকে তার পাশের রুম দেখিয়ে দিল। তারপর রাজ তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলো। রাজ একটু ঘুমোতেই লাফ দিয়ে উঠল বিছানা থেকে। তারপর রাজ একটা পানির বোতল নিয়ে পানি খেতে খেতে ভাবতে লাগলো, না, কোনোভাবেই নাদিয়ার ছবিটা মস্তিষ্কের ভিতর থেকে সরাতে পারছে না। না, তাকে যেভাবেই হোক নাদিয়াকে ভুলতে হবে। যেভাবেই তানহাকে ভুলেছিল ঠিক সেভাবেই রাজ আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে নাদিয়ার মন শান্ত হচ্ছে না, কেননা সেও রাজকে ভালোবাসে গত 1 বছর ধরে। আপনারা হয়তো ভাবছেন নাদিয়া কিভাবে রাজকে 1 বছর ধরে ভালোবাসে, যেখানে তাদের পরিচয়ই 4 মাস আগে। গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। নাদিয়া ভেবে চলেছে সে কি রাজের সাথে কাজটা ঠিক করেছে। সেও তো রাজকে মন থেকে ভালোবাসে। সে কিভাবে করতে পারলো এই জঘন্যতম কাজটা করতে? এসব আনমনেই ভাবছে নাদিয়া। পরক্ষণে নাদিয়া মনে মনে বলে, যা করেছে একদম সঠিক করেছে। নাদিয়া রাজকে নিয়ে নানা রকম কথা ভেবেই চলেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নাদিয়া গিয়ে দরজা খুলে দিল। নাদিয়া তাকিয়ে দেখে তার ভাই নিলয়। নিলয় নাদিয়াকে দেখে জড়িয়ে ধরল, আর নাদিয়াও নিলয়কে দেখে জড়িয়ে ধরল। তারপর নিলয় ভিতরে আসতেই নাদিয়া নিলয়কে বলল, কি আসতে কোনো সমস্যা হয়নি তো? তোর জন্য সকাল থেকে অপেক্ষা করছি। না আপু। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তোর জীবনের সেরা সারপ্রাইজ হবে। কি সারপ্রাইজ আপু, তাড়াতাড়ি বলো, আমার তো এক্সাইটেড লাগছে। তুই ফ্রেশ হয়ে আমি তোকে দেখাচ্ছি। ওকে। এই বলে নিলয় তার রুমে চলে যায়। তারপর রুম থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসে। নিচে এসে নিলয় বলল, এখন বলো কি সারপ্রাইজ আপু? এই যে তাই। এটা বলে নাদিয়া ল্যাপটপটা অন করে ভিডিওটা প্লে করে দিল। রাজকে এভাবে বেধড়ক মারতে দেখে নিলয় প্রচণ্ড রেগে গেল। নিলয়ের চোখ লাল বর্ণরূপ ধারণ হয়ে গেছে। মনে হচ্ছে চোখ থেকে রক্তক্ষরণ হবে। নিলয় কিছু না বলেই ল্যাপটপটা দিল এক ঘুষি। সাথে সাথে ল্যাপটপটা ভেঙে চুরমার হয়ে গেল। নিলয়ের হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে নাদিয়া বলল, কি তুই কি পাগল হয়ে গেছিস? ল্যাপটপটা এভাবে ভাঙলি কেন? আর তোর হাত থেকে তো রক্ত পড়ছে। পড়ুক রক্ত, আগে বল রাজকে এত বাজেভাবে মেরেছে কে, আর তুই এই ভিডিও কই থেকে পেলি? কেন আমি মারছি? তুই কি খুশি হোস নাই নিজের হাতে মারবি বলে? রাজ তোকে মারছে আর আমি তাকে ছেড়ে দিব কিভাবে বল? হয়তো এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর জন্য কাতরাচ্ছে। নাদিয়া এটা বলতেই নিলয় কি করবে ভেবে পাচ্ছে না। নিলয় সাথে সাথেই শরীরের সমস্ত শক্তি দিয়ে নাদিয়ার গালে 2টা থাপ্পড় দিল। নাদিয়া থাপ্পড় খেয়ে ছিটকে সোফায় পড়ে গেল। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আজ পর্যন্ত নাদিয়ার গালে নিলয় হাত তোলা তো দূরের কথা, নিলয় নাদিয়ার দিকে রেগে পর্যন্ত তাকায়নি। নাদিয়ার গালে এত জোরে থাপ্পড় মেরেছে যে নাদিয়ার চোখে পানি চলে এসেছে। তখন নিলয় বলল, তোকে আমার বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই কিভাবে পারলি এটা করতে? তুই না ওরে 1 বছর ধরে ভালোবাসতি? আমি তোকে বলেছিলাম রাজ আমাকে মেরেছে, কিন্তু সত্যি কথা রাজ আমার গায়ে টাচ পর্যন্ত করেনি। তোকে কি আমি বলেছিলাম রাজকে এইভাবে মারতে? বরং রাজ আমাকে এক্সামের আগে রাফির হাত থেকে বাঁচিয়েছে, যেটা তোকে বলা হয়নি। তারপর নিলয় সব কিছু খুলে বলে এক্সামের আগে কি হয়েছিল। এসব বলে নিলয় আবারও বলল, বল এখন রাজ কোথায় আছে, তাড়াতাড়ি বল, না হলে কিছু খারাপ হয়ে যাবে। নাদিয়া তো সব কিছু শুনে কি করবে ভাবতে পারছে না। নাদিয়া চোখ বেয়ে অযোধ্যারায় পানি পড়ছে। আজকে রাজের বলা কথাগুলো সত্যি হলো। সত্যি নাদিয়ার চোখে ধোঁয়াশা দেখছে। নাদিয়া কান্না করতে করতে নিলয়ের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ ভাই তুই আমাকে মাফ করে দে। আমি তো তোর জন্যই সব করেছি। তুই আমাকে রাজের কাছে নিয়ে চল ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাই তুই আমাকে মাফ করে দে। তুই আমার রাজকে এনে দে না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এটা আগে মনে ছিল না? তোর মতো মেয়েকে ক্ষমা তো দূরের কথা, বোন বলতেও আমার ঘৃণা হচ্ছে। ছাড় আমাকে।
এটা বলেই নিলয় তার পা ছাড়িয়ে বাইরে চলে গেল। তারপর নিলয় একে একে শহরের সব হসপিটাল সহ নানা জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও পেল না। তারপর নিলয় সন্ধ্যায় বাসায় ফিরে দেখে নাদিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে সোফার কাছে, হয়তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তারপর নিলয় নাদিয়াকে তুলে সোফায় শুয়ে দেয় এবং মুখে পানির ছিটা মারে। নিলয়ের আব্বু আম্মু কেউ বাসায় নেই, তারা দুজনেই দেশের বাইরে গেছে কোনো একটা কাজে। নাদিয়ার মুখে পানি দিতেই কয়েক মিনিট পর নাদিয়ার জ্ঞান ফিরে। নাদিয়ার জ্ঞান ফিরতেই নাদিয়া চোখের সামনে নিলয়কে দেখে আবারও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। নিলয় কিছু বলছে না, তখন নাদিয়া বলে, তুই 1 বছর অপেক্ষা করে ওর ভালোবাসা পেয়ে তুই এমনটা কিভাবে করতে পারলি? তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসতাম। আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছিলাম। আমার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। প্লিজ ভাইয়া, তুই আমার আজকে এনে দে। সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কিন্তু তুই রাজের দেখা কিভাবে পেলি? আর ওকে তো মারা এত সহজ না, ওকে কিভাবে মারলি? তারপর নাদিয়া একে একে সব খুলে বলে নিলয়কে। নিলয় সব শুনে কি বলবে খুঁজে পাচ্ছে না, বলার কোনো ভাষাও নেই। তার কারণ এটা তার বোন। এতক্ষণে এখানে অন্য কেউ হলে দাঁড়িয়ে থাকতে পারতো না। নিলয় তার রাগ কন্ট্রোল করে বলে, তোকে যে নাম্বার থেকে ভিডিও পাঠানো হয়েছে সেটাতে কল কর আর বল ওরা রাজকে কি করেছে। তারপর নাদিয়া ওই নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে। তা দেখে নিলয় বলল, রাজের যদি কিছু হয় তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না, আর ওই ছেলেদেরকে আমি দেখে নেব। এটা বলতেই নাদিয়ার রাজের বাসার কথা মনে পড়ে। নাদিয়া এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে রাজের বাসায় চলে এলো। নাদিয়াকে এভাবে বাসা থেকে বেরিয়ে যেতে দেখে নিলয়ও তার পিছু পিছু আসতে লাগলো। নাদিয়া রাজের বাসায় কলিং বেল চাপ দিতেই নিহা এসে দরজা খুলে দিল। নিহা নাদিয়ার এই অবস্থা দেখে বলল, কিরে, তোর এই অবস্থা কেন? আর রাজ কোথায়? কাল থেকে ও বাসায় ফেরেনি? চিন্তা করছে ওর জন্য আব্বু আম্মু, আর রাজও ফোন ধরছে না। এটা শুনে নাদিয়া নিহার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ নিহা, তুই আমাকে মাফ করে দে। আমি রাজের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই রাজকে আমার কাছে এনে দে। আর তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে সব খুলে বল আমাকে। আর রাজ কোথায়? ও তো তোর সাথে থাকা উচিত। তারপর নাদিয়া এক এক করে সব খুলে বলে। নাদিয়ার কথা শুনে নিহা কিছু বলছে না। নিহার চোখে থেকে পানি ঝরছে, কারণ নিহার একমাত্র আদরের কলিজার টুকরো রাজ। তখন নেহা বলল, তোর ভাইটা ভাই আর আমার ভাইটা ভাই না? তোর ভাই কলিজার টুকরা আর আমার ভাই কিছুই না। তুই এটা করতে পারলি আমার ভাইয়ের সাথে? তুই না ওকে ভালোবাসতি? এইভাবে ঠকাতে পারলি আমার ভাইকে? প্রতিশোধ নেওয়ার ছিল অন্যভাবে নীতি। তুই আমার ভাইয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস। যে জায়গাটায় ওর সবচেয়ে বেশি ভয়, তুইও সেই জায়গাটায় আঘাত করেছিস। তোকে আমি কোনো দিনও ক্ষমা করবো না। জানি না আমার ভাইটা এখন কোথায়, কী অবস্থায় আছে। আমার ভাই যদি কিছু হয়ে যায় আমি তোকে ছাড়বো না নাদিয়া। আর কখনো এই বাসায় আসার চেষ্টাই করবি না। যা এখান থেকে, আর কখনো আমার চোখের সামনে আসবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা ভাবতে আমার নিজের প্রতি ঘৃণা হয়। এটা বলে নিহা নাদিয়ার মুখের উপর দরজা বন্ধ করে দিল কাঁদতে কাঁদতে। নাদিয়া সেখানে বসে কাঁদতে লাগলো। নিলয় নাদিয়াকে উঠিয়ে নিয়ে বাসায় চলে গেল। নাদিয়ার কান্না থামাতে পারছে না নিলয়। নিলয় কি করবে ভেবে পাচ্ছে না। নাদিয়া অঝোর ধারায় চোখের পানি ফেলছে। কাঁদতে কাঁদতে নাদিয়া একসময় অজ্ঞান হয়ে যায়। এদিকে রাজের বাবা মা, নিহা সবাই রাজকে খুঁজতে বেরিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও রাজকে পেল না। হসপিটাল সহ রাজের সব বন্ধু বান্ধবের বাসা সহ শহরের সব জায়গায় খুঁজে ফেলেছে, কিন্তু রাজকে পেল না। রাজকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। তারা হতাশ হয়ে বাসায় চলে গেল। নিহাও তো তার কান্না থামাতে পারছে না, সাথে রাজের আম্মুও কান্না করছে। রাজের আব্বু তাদের সামলানোর চেষ্টা করছে। এদিকে সন্ধ্যায় বাসার ছাদে বসে আছে রাজ, রানা আর আবির। রাজ সব কথা খুলে বলে রানাকে। সব কথা শুনে রানা রাজকে উদ্দেশ্য করে বলল, এত কিছু ঘটে গেল, আমায় একটা ফোন দিলে না? আমায় একটা ফোন দিলে আমি গিয়ে মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে আসতাম। চল, তুই কালকেই ঢাকায় যাবি আর ওই নাদিয়া নামের মেয়েটাকে তুলে এনে বিয়ে করবি। তার প্রয়োজন নেই। আমি চাইলে ওকে তুলে আনতে পারতাম, কিন্তু ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। আমার সাথে অভিনয় করেছে। আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। জোর করে হয়তো বিয়ে করা যায়, তবে ভালোবাসা না।
তাহলে এখন কি করবি? মর ওই মেয়েটার কথা ভেবে ভেবে। তানহাকে যেভাবে ভুলেছি নাদিয়াকে ঠিক সেভাবেই ভুলে যাব। একবার মন থেকে উঠে গেলে আর কখনোই আপন হতে পারবে না, বা তার জন্য আফসোস হবে না। তাই তো এখানে এলাম। এখানে 2 থেকে 3 মাস থেকে ওকে ভোলার চেষ্টা করব। জানি না তাতে ভুলতে পারবো কিনা। আমি ওকে ভুলে যেতে পারবো, এই 2-3 মাসের নিজের উপর এতটুকু কনফিডেন্স আছে আমার। এই রাজ বেঈমানদের বেশি দিন মনে রাখে না। তা না হয় বুঝলাম, কিন্তু তোর বাসায় একবার ফোন করে জানানো উচিত, না হলে তোর বাসায় তোর আব্বু আম্মু আর নেহা আপু আবার চিন্তা করবে। রানা তো ঠিক বলেছে রাজ, তুই বাসায় একটা ফোন কর, না হলে তোর আব্বু আম্মু বাসায় টেনশন করবে। আর নিহা সবকিছু জানতে পারলে তো কি হবে বুঝতেই পারছিস। ঠিক আছে, তোর ফোনটা দে, একটা মেসেজ করে দে নিহাকে, যেন আমার জন্য চিন্তা না করে। তারপর রাজ একটা মেসেজ করে দেয় নেহাকে। মেসেজে এমন কিছু রাজ লিখে দিয়েছে যেন নেহা বুঝতে পারে এটাই রাজ, যেন নেহা বিশ্বাস করে নিশ্চিত হয় যে রাজ তাকে মেসেজ করেছে। তারপর নেহার ফোনে একটা মেসেজ দিয়ে রাজ সিমটা খুলে ফেলে দিল। এদিকে নেহা তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর রাজের বাবা মা নেহাকে সামলানোর চেষ্টা করছে। এমন সময় নেহার ফোনে একটা মেসেজ এলো। নেহা কিছু একটা ভেবে মেসেজটা ওপেন করলো। মেসেজে লেখা, তুই একদম চিন্তা করবি না নীলু, আর আমাকে খোঁজার চেষ্টাও করবি না। আমাকে খুঁজলেও পাবি না। সময় হলে আমি বাসায় ফিরে আসব। আর বাসায় আব্বু আম্মুর খেয়াল রাখবি নীলু, আর নিজের খেয়াল রাখবি। আমি যেখানে আছি ভালো আছি, আমার কিছুই হয়নি। আর আব্বু আম্মুকে চিন্তা করতে বারণ করবি। কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো আমি। মেসেজটা দেখে নেহার মুখে হাসি ফুটে ওঠে। নেহার সাথে সাথেই ওই নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে। আরও কয়েকবার ফোন দিয়েও কোনো লাভ হলো না, ফোন বন্ধ আসছে। তবুও নেহা নিজেকে শান্ত করলো, এই ভেবে যে রাজ ঠিক আছে। নেহা নিশ্চিত যে মেসেজটা রাজের, কারণ রাজ নেহাকে নীলু বলেই ডাকে, যা নেহা ছাড়া কেউ জানে না। এটা ভেবেই নেহা শান্ত হলো এবং তার আব্বু আম্মুকে শান্ত করলো রাজের কিছুই হয়নি বলে। রাজ বাসায় চলে আসবে এসব বলে তার আব্বু আম্মুকে একটু স্বাভাবিক করে তুলল। রাত 3টা, ছাদে একা বসে আছে রাজ। কিছুতেই যেন তার ঘুম আসছে না। রাজ একের পর এক সিগারেট জ্বালাচ্ছে আর একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ বেয়ে পড়ছে পানি, অনেক কষ্ট জমে আছে রাজের চোখে। রাজ ইচ্ছে করলেও চোখের পানি থামাতে পারছে না। রাজ একসময় যার জন্য সিগারেট ছেড়েছিল, আর আজ আবার ঠিক তার জন্যই সিগারেট খেয়ে নিজের কলিজা পুড়োচ্ছে। হ্যাঁ, বিষয়টা আসলেই কেমন অদ্ভুত। রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এমন সময় কেউ একজন রাজের পাশে এসে দাঁড়ায়। রাজ তাকিয়ে দেখে রানা। রানা তখন বলল, যা রুমে গিয়ে ঘুমা, নিজেকে এইভাবে কষ্ট দিস না। কি করব বল, ঘুমাতে গেলে ওর ছবিটাই ভেসে ওঠে এই বেহেয়া মস্তিষ্কে। এইসব আবেগ থেকে বের হ রাজ, না হলে দেখবি কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আবেগ হলে তো কয়েক সেকেন্ডে ভুলে যেতাম, কিন্তু এটা আমার আবেগ না, এটা আমার জীবনে জমানো সবচেয়ে মূল্যবান ভালোবাসা। কিন্তু বাস্তবতা ভিন্ন রাজ, তুই চাইলেও তাকে পাবি না। এই মিথ্যা মায়া থেকে তোকে বের হতেই হবে। এই মিথ্যা মায়া আমাকে কখনো দুর্বল করতে পারবে না। এই রাজ কারোর জন্য কখনো অপেক্ষা করে না, আর ভবিষ্যতেও করবে না। এটা বলেই ছাদ থেকে নেমে রুমে চলে এলো রাজ। তা দেখে রানা একটা মুচকি হেসে সেও রুমে চলে গেল। রানা জানে রাজ যেটা বলে সেটাই করে, কারণ কেউ রাজের মন থেকে একবার উঠে গেলে দ্বিতীয়বার আর তার আপন হতে পারবে না, বা বিশ্বাস অর্জন করতেও পারবে না। 3 মাস পর, দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাসে রাজ নিজেকে পুরো চেঞ্জ করে ফেলেছে। রাজ এখন আর কারো মিষ্টি কথায় বিশ্বাস করে না, নাদিয়ার কথা ভেবে আর ক্লাস করে না। নাদিয়া নামের যে কাউকে রাজ চিনত সেটাও হয়তো ভুলে গেছে সে। এই 3 মাসে নিজেকে এতটা চেঞ্জ করা অসম্ভব হলেও রাজের পক্ষে সম্ভব। এদিকে এই 3 মাসে নাদিয়া নিজেকে ঘরবন্দি করে ফেলেছে, নিজেকে অন্ধকারে রাখতে ভালোবাসে। আজ সত্যিই সে চোখে ধোঁয়াশা দেখছে, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে।
ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করে না। নাদিয়ার এই অবস্থা দেখে নিলয় কি করবে কিছু ভেবে পায় না। নাদিয়ার আব্বু আম্মু কিছুই জানে না তার মেয়ের এই অবস্থা কেন। অনেক জানার চেষ্টা করলেও জানতে পারেনি, কারণ নিলয় বা নাদিয়া কেউ কিছু জানায়নি রাজ আর নাদিয়ার বিষয়ে। নিলয় এই 3 মাসে তন্ন তন্ন করে পুরো শহর খুঁজে ফেলেছে, কিন্তু রাজের কোনো হদিশ পায়নি। নেহা সহ তার বাবা মাও বেশ চিন্তিত, কারণ 3 মাস হয়ে গেল এখন রাজের কোনো খবর নেই। খবর তো দূরের কথা, একটা মেসেজ পর্যন্ত নেই। এবার আর তারাও নিজেকে সামলাতে পারছে না। তারাও রাজের কথার প্রতি মুহূর্তে চিন্তায় প্রায় 3 মাস পর আজ বাসায় ফিরছে রাজ আর আবির। তাদের সাথে আছে রানা। রানা যাবে তার মামার বাসায়, আর রাজ আর আবির যে যার বাসায়। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে তারা ঢাকায় এসে পৌঁছয়। তারপর তারা একটা গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলো। রানার মামার বাসা রাজদের বাসা থেকে বেশি দূরে নয়, 20 মিনিটের দূরত্ব হবে। তারপর রানা চলে গেল তার মামার বাসায়, আবিরের বাসায়, আর রাজ চলে এলো তার বাসায়। রাজ তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেলে চাপ দেওয়ার সাহস তার হচ্ছে না। অনেক কিছু ভেবে রাজ কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দিল। নেহা চোখের সামনে রাজকে দেখে নিজেকে সামলাতে না পেরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। রাজ এতদিন পর বাসায় ফিরে তো অবাক। যেখানে তাকে বুকে জড়িয়ে নেওয়ার কথা সেখানে বাসায় এসে 2টা থাপ্পড় খেয়ে গেল। রাজ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে নেহার দিকে। তখন নেহা রাজকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কে রে, তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? একটা কল বা মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করলি না? কেন এসেছিস তুই এখানে? যা, তুই চলে যা এখান থেকে। এখানে কি কেউ তোর থাকে নাকি? রাজ কিছু না বলে নেহাকে জড়িয়ে ধরে। সত্যি রাজ একটু ভুল করে ফেলেছে। বাসার কথা একবার চিন্তা করেনি। তার আব্বু আম্মু তার নেহার জন্য। রাজ বলল, সরি রে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো কোথাও যাব না তোমাদের ছেড়ে। জানি তোর কথা ভেবে বাসার কি অবস্থা। তুই কি অবস্থায় আছিস, কোথায় আছিস, কি করছিস, সেসব ভেবে বাসার কি অবস্থা তুই একটাবারও ভেবে দেখেছিস? সরি রে, বললাম তো ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। নাদিয়ার কথা শুনতেই রাজ রেগে গেল। নেহাকে আর কিছু বলতে না দিয়ে বলল, নেক্সট টাইম আমার সামনে এই নামটা উচ্চারণও করবি না। এটা বলেই রাজ নেহাকে ছাড়িয়ে ভিতরে চলে গেল। নেহা তো অবাক হয়ে তাকিয়ে আছেন। নাদিয়ার নাম শুনেই এত রেগে গেল। রেগে যাওয়া স্বাভাবিক। নেহা আর কিছু না ভেবে সেও ভিতরে চলে গেল। রাজ ভিতরে গিয়ে দেখে তার আব্বু আম্মু গভীরভাবে কি যেন চিন্তা করছে। রাজ ভিতরে গিয়ে তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাজের আম্মু রাজকে হঠাৎ দেখে চোখের পানি ছেড়ে দিল। আদরের ছেলে বলে কথা। রাজ আর আম্মুর চোখের জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে আম্মু, কান্না করতেছো কেন? ছোট বাচ্চাদের মতো মনে হচ্ছে তুমি তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ। কথা নাই তোর সাথে। ওকে, সমস্যা না। ওকে, সমস্যা নাই কি? তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? আর যদি কোনো সময় এভাবে না বলে কোথাও চলে যাস, তাহলে আমার মরামুখ দেখবি। ফুর আম্মু, বাংলা সিনেমার গুলিস্তানের সস্তা ডায়লগ দিও না তো। এসব ডায়লগ শুনতে শুনতে কান পচে গেছে। তোর ডায়লগ মনে হচ্ছে, আমি কিন্তু সত্যি সত্যি বললাম তো, আর যাব না কোথাও। এই তোমার মাথা ছুঁয়ে বলছি। এই বলে রাজ তার আম্মুর মাথা ছুঁয়ে দিল। তখন তার আব্বু বলল, এতদিন পর আম্মুকে পেয়ে আমার কথা ভুলে গেলি, তাই না? আম্মু, আমাদের বাসায় এটাকে যত সব পাগল ছাগল আমাদের কথার মধ্যে কথা বলে। আমি তো এনাকে চিনিই না, ভুলে যাব কিভাবে? আজব। এটা বলেই রাজ একটা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল। এদিকে রাজের আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে রাজের চলে যাওয়ার দিকে, আর বলছে, এটা কি সত্যি আমার ছেলে আমাকে পাগল ছাগল বলে গেল? এটা শুনে নেহা আর তার আম্মু হেসে উঠল। রাজের আব্বু মাথা চুলকাতে তার রুমে চলে গেল। তার সাথে কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। এদিকে নেহা চলে গেল নাদিয়ার বাসায়। নেহা এতদিনে নাদিয়ার অবস্থা দেখে বুঝে গেছে সে সত্যিই রাজকে অনেক ভালোবাসে। নাদিয়ার প্রতি রাতের কান্না করা,
রাজের জন্য সব সময় অন্ধকারে থাকা, রাজের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, এটা কখনো মিথ্যা হতে পারে না। নাদিয়ার এই অবস্থা নেহা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হাজার হলেও বেস্ট ফ্রেন্ড ছিল। নেহা তার অভিমানের কারণে নাদিয়ার কাছে যায়নি এতদিন। রাজ বাসায় ফিরেছে, তাই নেহার কোনো রাগ অভিমান নেই নাদিয়ার প্রতি, কারণ মানুষ মাত্রই ভুল করে, আর নাদিয়াও একটা ভুল করেছে। নেহা গিয়ে নাদিয়াদের বাসায় কলিং বেল বাজায়। নাদিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। নেহা, মা তুই এসেছিস এতদিন পর আমাদের বাসায়? জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, নাদিয়ার এই অবস্থা, তবুও তুমি আসলে না একবারও। দেখ না নাদিয়ার কি হয়েছে, প্রায় 3 মাস ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, রুম থেকে বের হয় না, প্রায় সময় দেখি নিঃশব্দে কান্না করতে। এসবের জন্য সরি আন্টি। আন্টি আমি এসে গেছি, দেখবেন নাদিয়া আগের মতো ঠিক হয়ে গেছে। এটা বলে নেহা চলে যায় নাদিয়ার রুমে। রুমের সামনে এসে দেখে দরজা খোলা। তাকিয়ে দেখে ঘরের লাইট অফ, জানালা অফ, চারিদিকে অন্ধকার। তাই নেহা ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। নেহা তাকিয়ে দেখে ঘরের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। নাদিয়া ঘরের এক কোণে বসে আছে। ঘরের লাইট দিতেই নাদিয়া ঝুঁকে হাত দিয়ে বলল, উফ আম্মু, লাইট অফ করো, চোখে লাগছে। তোমাকে না বলেছি লাইট অন না করতে? এটা বলেই নাদিয়া দরজার দিকে তাকালো। দরজার দিকে তাকিয়ে নেহাকে দেখে কিছু বলল না নাদিয়া। তখন নেহা বলল, কিরে, ঘরে কি অবস্থা করে রেখেছিস, আর নিজের কি অবস্থা করেছিস? এভাবে তো কোনো পাগলও থাকে না। অনেক হয়েছে তোর নাটক, এবার ওঠ। আমি তো সবসময় নাটকই করি, তাই আমাকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। কারণ আপন হওয়ার যোগ্য আমার নেই, কারণ আমি সবসময় সবার সাথে অভিনয়ই করি। সত্যিকার অর্থে কাউকে কখনো ভালোবাসিনি। সত্যি আমি অনেক খারাপ একটা, আমি স্বার্থপর, পাগল। নেহা কোনো কথা না বলেই নাদিয়াকে জড়িয়ে ধরে আসলেও সে অনেক ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই তো ভুল। নাদিয়াও না হয় একটা ভুল করেছিল, তাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। নাদিয়া তার পা জড়িয়ে ধরে ক্ষমাও তো চেয়েছিল। তখন নেহা বলল, সরি রে নাদিয়া, আমি তুই ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি, আমি বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক। তুই আগেও আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর এখনও আছিস। ভুলটা আমারই ছিল। সবার ভাই, সবার কলিজার টুকরো। আমার ভাইয়ের সাথে এটা করলে আমিও হয়তো ঠিক এটাই করতাম। ভুল আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুই আমায় ক্ষমা করে দে নাদিয়া। আর তোকে ক্ষমা চাইতে হবে না। বেস্ট ফ্রেন্ডের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। তুই এখন যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। তুইও আমার সাথে যাবি, চল ওঠ। না, আমি কোথাও যাবো না, তুই চলে যা। ওকে চলে যাব, তবে তোকে নিয়ে যেতে এসেছিলাম, রাজের কাছে নিয়ে যেতে। সত্যি তুই আমাকে আমার রাজের কাছে নিয়ে যাবি? রাজ কি ফিরে এসেছে? তুই আমাকে মিথ্যে বলছিস না তো? রাজের কাছে নিয়ে যাব, চল ওঠ, ফ্রেশ হয়ে নে। আর আমি কেন মিথ্যা বলবো? শরীরের কি অবস্থা করেছিস, এসব চেঞ্জ করে নে। আজকে বাসায় এসেছে, আমাকে নিয়ে চল না প্লিজ। রেডি হতে হবে না আমার, চল। আরে ও বাসায় নাই, অন্য এক জায়গায় আছে, যা, শুধু আমি জানি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তুই 2 মিনিট দাঁড়া। এই বলে নাদিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিল। নেহা নাদিয়ার চুলগুলো ভালোভাবে আঁচড়ে দিল। এই কয়েকদিনে কেমন যেন হয়ে গিয়েছিল নাদিয়া, আজ ঠিক আগের মতোই লাগছে। তারপর নেহা নাদিয়াকে রুম থেকে বের করে নিচে নিয়ে এলো। নাদিয়ার আব্বু আম্মু অনেক খুশি, কারণ নাদিয়া এতদিন পর রুম থেকে বেরিয়েছে আগের মতো হয়ে। তারপর নেহা নাদিয়াকে তাদের বাসায় নিয়ে এলো। কলিং বেলে চাপ দিতেই রাজের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে নেহার সাথে নাদিয়াকে দেখে রাজের আম্মু খুশি হয়ে যায়, কারণ তারা নাদিয়াকে মেয়ের মতোই দেখে। তারা নেহা নাদিয়াকে ভিতরে নিয়ে আসে। এদিকে রাজ তার রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে নেমে আসে। রাজের পানির পিপাসা পেয়েছে, তাই রাজ ড্রয়িং রুম থেকে 1 গ্লাস পানি হাতে নিয়ে খেতে লাগলো। রাজ পানি খেতে খেতে চোখ গেল নাদিয়ার দিকে। রাজ তাকিয়ে দেখে নেহার সাথে নাদিয়া দাঁড়িয়ে আছে, আর তার দিকেই নাদিয়া তাকিয়ে আছে। রাজ নেহাকে দেখে মুহূর্তের মধ্যে রেগে গেল। হাতের মধ্যে কাচের গ্লাসটা ছিল, সেটা গায়ের সমস্ত শক্তি দিয়ে চাপ দিতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই
কাঁচের গ্লাসটা রাজের হাতের মধ্যে ভেঙে গেল। রাজের হাতের মধ্যে কাঁচের গ্লাসটা ভেঙে যাওয়াতে রাজের হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। এটা দেখে নেহা রাজের কাছে আসতে যেতেই রাজ হাত উঠিয়ে নেহাকে থামিয়ে দিল। তারপর রাজ তার পকেট থেকে একটা রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। রাজের এভাবে বেরিয়ে যাওয়া দেখে নাদিয়া কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। অযোধ্যারায় কাঁদতে লাগলো নাদিয়া। নেহা আর তার আম্মু নাদিয়াকে ফ্লোর থেকে উঠিয়ে সোফায় বসিয়ে নানাভাবে অনেক কিছু বোঝাতে থাকে, কিন্তু নাদিয়া কান্না করেই চলেছে ছোট বাচ্চাদের মতো। এদিকে রাজ বাসা থেকে বেরিয়ে একটা ডক্টরের দোকানে গিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে ব্যান্ডেজ করে নিল। তারপর রাজ আবির আর রানাকে ফোন করে নদীর পাড়ে আসতে বলল। রাজ নদীর ধারে বসে বসে একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াতে থাকে। এটাই এখন রাজের একমাত্র সঙ্গী, এটাই রাজের ভালোবাসা, যেটা ছাড়া রাজ থাকতে পারে না, যেটা রাজ রাতে না খেলে ঘুমে ধরে না। রাজ সিগারেট খেতে খেতে মনের অজান্তেই বলে ওঠে, তারাই কেন আমাদের চোখের সামনে আসে যাদের আমরা ভুলে যেতে চাই? তারাই কেন বারবার চোখের সামনে এসে মায়া বাড়ায় যাদের মিথ্যা মায়া থেকে আমরা নিজেদের বের করতে চাই? রাজ সিগারেট খাচ্ছে আর বসে বসে এসব ভাবছে। কিছুক্ষণ পর আবির আর রানা আসে। আবির এসেই রাজের থেকে সিগারেটটা নিয়ে খেতে খেতে বলল, কি রে, বাসায় গেলাম মাত্র 30 মিনিটও হয় নাই, তার মধ্যে তুই জরুরিভাবে ডাকলি কেন? আমার মনে হয় আর এখানে থাকা হবে না। মানে তোর কথা কিছু বুঝতেছি না। ওই নাদিয়া আমার পিছু ছাড়বে না মনে হয়। আমি বাসায় যেতে দেখি হাজির, মাথা পুরো গরম হয়ে যাইতেছে আমার ওরে দেখলে। আরে মামা, আমরা হইলাম ম্যান, কোনো ছাপড়ি না যে যারেই দেখবা তারেই ভাল লাগবো আর বারবার আমাদের বিশ্বাস অর্জন করতে পারে। এইসব বাদ দে, নিজের ওপর কনফিডেন্স রাখ। তুই আবার দুর্বল হলে তো দিন দিন মায়া বেড়ে যাবে। একটা কথা মনে রাখ, এসব সস্তা মেয়ে তোর জন্য না। তুই ঠিক বলেছিস মামা। আচ্ছা এসব বাদ দে, একটু ঘুরে আসি কোথা থেকে। চল, আমিও তো এখানে নতুন, সব কিছু একটু দেখে আসে। এরপর রাজ আবির আর রানা ঘোরাঘুরি করতে থাকে। ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই যে যার বাসায় চলে গেল। রাজও তার বাসায় চলে এলো। রাজ বাসার ভিতরে ঢুকে দেখে তার আম্মু নাদিয়াকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে তো রাজের মাথা পুরোই গরম হয়ে গেল। রাজ নিজেকে কন্ট্রোল করে তার রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লক করে দিল। রাজ দরজা লক করতেই কেউ একজন দরজায় টোকা দিতে লাগলো। রাজ দরজা খুলল না, কারণ রাজ জানে এটা নাদিয়া ছাড়া আর কেউ হবে না। এদিকে নাদিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলতেও নাদিয়ার ভয় হচ্ছে, কারণ রাজ আগে থেকেই জানে রাজের রাগের সম্পর্কে। নাদিয়া বেশ কয়েকবার দরজা ধাক্কাতেই রাজ ভিতর থেকে জোরে দিল একটা ধমক। নাদিয়া বাইরে থেকেই ধমক খেয়ে কেঁপে উঠল। নাদিয়া আর কিছু না বলে নিচে নেমে এলো হতাশ হয়ে। তা দেখে নেহা বলল, এখনই হতাশ হলে চলবে? সামান্য একটা ধমক খেয়ে এই অবস্থা, সামনে তো তোর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে। দাঁড়িয়ে থাকতে পারবি তো? পারবো। তুই আমাকে চিনিস না, এই নাদিয়া যেটা জেদ করে সেটাই পায়। জানি না তুই আমার ভাইয়ের বিশ্বাস আবারও অর্জন করতে পারবি কিনা, তবে তোকে একটা কথা আগেই বলে রাখি, রাজের মন থেকে একবার উঠে গেলে সেটা রাজের সবচেয়ে প্রিয় জিনিস হলেও সেটা আর তার আপন হতে পারে না। পরে সেই জিনিসটা তাকে ফ্রিতে দিলেও আর তার চাই না। আমি আপন হয়ে দেখাবো তোকে, দেখে নিস। ওকে, দেখবো নি তুই কি করিস। আর একটা কথা, ওর বিশ্বাস দ্বিতীয়বার অর্জন করা প্রায় অসম্ভব, তবু তুই চেষ্টা কর, তুই পারবি। কিন্তু কিভাবে কি করব ভেবেই পাচ্ছি না। রাজ তো আমাকে দেখলেই রেগে যায়, কথাও বলতে ভয় হয়, আর কথা বলার কোনো চান্সও পাচ্ছি না। রাত্রে ছাদে যাবি, দেখবি রাজকে ছাদে পাবি, কারণ ও রাত 2টা 3টা ছাড়া ঘুমায় না, আর রাতের অন্ধকার ওর অনেক ভালো লাগে, তাই ও প্রতি রাতে ছাদে যায়। রাতে ছাদে যাবি, দেখবি 100% ওকে পাবি। ঠিক আছে, তুইও থাকবি আমার সাথে। পর থেকে এখন থেকে কথা বলতেও ভয় হয়। ঠিক আছে। কিছুক্ষণ পর রাজকে তার আম্মু ডিনারের জন্য ডাকতে এলে রাজ না করে দেয়, কারণ রাজ আবির আর রানার সাথে অনেক কিছু খেয়ে এসেছে, তাই তার এখন খাওয়ার মুড নেই। রাত 11টা, ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে রাজ, আর চারিদিকে আবছা আলো অন্ধকার হয়ে আছে।
রাজের মনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে এই পরিবেশে, যার কারণে রাজ অন্ধকারকে একটু বেশি ভালো লাগে। রাজ একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর সিগারেটের উড়ে যাওয়া ধোঁয়ার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল, এখনো সিগারেট খাও? রাজের কণ্ঠ শুনে আর বুঝতে বাকি রইল না এটা কে। রাজ বুঝতে পারল নাদিয়ার কণ্ঠ। বুঝতে পেরে ছাদ থেকে নেমে যেতে লাগলো। এমন সময় নাদিয়া গিয়ে রাজকে জড়িয়ে ধরল। রাজ নাদিয়াকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। নাদিয়া থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে রাজের পা জড়িয়ে ধরল। রাজ পড়ল আরেক ঝামেলায়। রাজ নাদিয়ার থেকে পা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেক শক্ত করে ধরে আছে নাদিয়া রাজের পা। তখন রাজ রেগে বলল, এই মেয়ে, পা ছাড়ো। ছাড়বো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না। আমি তোকে সত্যি অনেক ভালোবাসতাম। আমি শুধু নিলয়ের জন্য এই কাজটা করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আবার আপন করে নাও। ভালোবাসা? যে ছেলে আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করে নাই, সে আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি। শুধু আপনি একজন যার সামনে আমি আত্মসম্মানের চিন্তা করিনি, নয়তো আর কেউ আমার অসহায়ত্বের চেহারা দেখেনি। প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসতাম, ভালোবাসতাম। এখন বাসি না তো, কোন ক্ষমা করবো বলেন? এভাবে বলো না প্লিজ, আমার কষ্ট হয়। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও ঠিক এই কথাটাই বলেছিলাম তোমায়। তখন তো তুমি আমার কথা ভাবোনি, তাহলে আমি কেন তোমার কথা ভাববো? আমি কেন তোমায় ভালোবাসবো যেখানে আমার কোনো দোষই ছিল না? আমি তোমাকে সত্যি হারাতে চাইনি, তবে তুমি ইচ্ছে করে আমার হলে না। নিজের হাতেই আমার জীবনটাকে গুছিয়ে দিলে, আবার মুহূর্তেই সব কিছু এলোমেলো করে চলে গেলে। এই মিথ্যে মায়া শহরে তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসাটাই ছিল আমার অপরাধ। এই জন্যই তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আর আমি কান্না করেছিলাম সারা রাত। রাজের কথাগুলো শুনে নাদিয়া কিছু বলছে না, চুপচাপ কান্না করে চোখের পানি ঝরাচ্ছে। তখন রাজ আবারও বলতে শুরু করলো, আজকাল শুধু তোমার ছবি দেখি আর ভাবি, এই কি ছিল সেই তুমি যাকে এতটা ভালোবেসেছিলাম আমি? এই কি ছিল সেই তুমি সম্মানের খাতিরে মায়ের পরে দ্বিতীয় স্থানে রেখেছিলাম যাকে আমি? এই কি ছিল সেই তুমি যে একটা সময় বলেছিল তোমাকে ছেড়ে যাব না, তোমাকে ছাড়া বাঁচবো না আমি? দেখ, এই শহরের পরিবার আর সমাজগুলো খুবই স্বার্থপর। ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেতে দেয় না, বাঁধতে দেয় না একসাথে সুখের কর। শোনো, চাইলে এখানে তুমি ভাগ্যের দোষ দিতে পারবে না, কেননা সৃষ্টিকর্তা তোমাকে রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, কিন্তু মুখে তুলে দেবেন না, সেটা নিজের হাতেই তুলে খেতে হবে। আমি অবশ্যই বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার পরিকল্পনা সুন্দর, তবে তোমার পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। আমার কথাটা একবারও ভাববে না। ডুবিয়ে মারলে আমাকে বিচ্ছেদের সাগরে। যদিও জানতে তুমি প্রেম সাগরে, আমি সাঁতার জানতাম না। তবুও তোমার প্রতি আমার শেষ বক্তব্য একটাই, আমি তোমাকে অনুরোধ করব, দ্বিতীয়বারের মতো কাউকে বিচ্ছেদের যন্ত্রণা দিও না। কেননা আত্মা ছাড়া দেহ আর মিথ্যা মুখের হাসি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। কথাগুলো বলেই রাজ নাদিয়া থেকে জোর করে পা ছাড়িয়ে নিয়ে চলে এলো। নাদিয়া সেখানে বসে অযোধ্যারায় কাঁদতে লাগলো, যেন আকাশের সব মেঘ আজ তার মনে বাসা বেঁধেছে। আজ যেন চোখের পানি কোনোভাবেই বাধা মানছে না নাদিয়ার। নাদিয়া সেখানে বসে কাঁদতে লাগলো। কাঁদতে তো হবেই, কারণ কাউকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। নাদিয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। এমন সময় কেউ নাদিয়ার কাঁধে হাত রাখে। নাদিয়া কাঁদতে কাঁদতে পিছনে তাকিয়ে দেখে নেহা। সাথে সাথে নাদিয়া নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নাদিয়ার এমন পাগলামির কান্না দেখে নেহার চোখেও জল চলে এলো। তখন নেহা নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, জানিস নেহা, আমার ভাইটা না এমন ছিল না। আমার ভাইটা আজ বাস্তবতার সাথে সাথে এমন হয়ে গেছে। রাজ কখনো কারো চোখের জল সহ্য করতে পারতো না, কিন্তু আজ দেখ, তোর এত চোখের জল ওর বিন্দুমাত্র বিশ্বাস অর্জন করতে পারেনি। রাজ একটা মেয়েকে অসম্ভব ভালোবাসত, মেয়েটাও তাকে অনেক ভালোবাসত। মেয়েটার নাম ছিল তানহা।
কিন্তু তানহার পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। একদিন প্রচুর বৃষ্টি পড়ছিল। রাজ বাইক নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ঠিক সেই সময় ভাইয়াকে রাস্তার মাঝ থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এবং সেদিন রাজকে অনেক মেরেছিল পুলিশ। শরীরের কোনো অংশ বাদ দেয়নি যে ওকে মারেনি, মেরে পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সেদিন অনেক মেয়েরে রাজকে পুলিশ হুমকি দিয়ে ছেড়ে দিয়েছিল যেন তানহার পিছনে আর না ঘুরে। আর তানহার বাবা ছিল তখন একজন ক্ষমতাবান ব্যক্তি। রাজকে এত বাজেভাবে মারা হয় যে রাজ ভালোভাবে হাঁটতেও পারছিল না। তবু রাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কোনো মতে বাইক নিয়ে ভিজতে ভিজতে তানহাদের বাড়ির সামনে আসে। রাজ অনেক চিৎকার করে তানহাকে কয়েকবার ডাকার পর তানহা ভিজতে ভিজতে বাসা থেকে বের হয়। তখন রাজ হাসি মুখে বলল, আমি জানতাম তুমি আসবে। দেখো, তোমার ফ্যামিলি আমাদের মেনে নেয়নি তো কি হয়েছে, আমাদের ফ্যামিলি সবসময় আমাদের পাশে আছে, চলো। এটা বলে রাজ তানহার হাত ধরে নিয়ে আসতে যাবে, কিন্তু তানহা থেমে যায়। কি হলো, চলো। আমি তোমার সাথে যেতে পারবো না রাজ, তুমি আমাকে ভুলে যাও। এইসব কি বলছো তানহা, পাগল হয়ে গেছো নাকি? দেখো, তুমি ভয় পেও না, আমি তো আছি, আমার বাবা মা আছে আমাদের সাথে। আমি ঠিকই বলছি রাজ, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পাবে। আমি আমার বাবা মায়ের 20 বছরের ভালোবাসাকে উপেক্ষা করে তোমার কাছে আসতে পারবো না। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। যে বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি তাদের কষ্ট আমি দিতে পারবো না। তুমি আমায় ভুলে যাও, নয়তো সারা জীবনে ঘৃণা করে যেও। তানহার কথাগুলো শোনা মাত্রই রাজ তানহার হাত ছেড়ে দেয়। তানহা কাঁদতে কাঁদতে তার বাসার ভিতর ঢুকে যায়। রাজ সেখানে অযোধ্যারায় কাঁদতে থাকে। বৃষ্টির পানির সাথে তার কান্না মিশে যায়। তারপর রাজ কোনো মতে বাসায় আসে। আব্বু আম্মু রাজের অবস্থা দেখে কেটে দিয়েছিল। আমার ভাইটা সব কিছু বুঝতো, ম্যাচিওর ছিল, তাই সুইসাইড করতে যায়নি, তবে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিল। সেদিন রাতে ঠিক তোর মতোই কান্না করেছিল আমার ভাইটা। সেদিন রাতে 1 সেকেন্ডের জন্য আম্মু রাজকে ছাড়েনি, সারা রাত বুকে জড়িয়ে ধরেছিল। সেই রাতে আমার ভাই পাগলের মতো কান্না করেছিল আম্মুকে জড়িয়ে ধরে। একটু বলে থেমে গেল নেহা। নেহার চোখেও জল চলে এসেছে। তখন তার চোখের জল সামলে আবারও বলে, তারপর থেকে কেমন জানি হয়ে গেল আমার ভাইটা। একা থাকা, অন্ধকার পছন্দ করা। একসময় এই ঢাকা শহর ছেড়ে চলে গেল চট্টগ্রামে। কেমন একরোখা হয়ে গেল রাজ। মেয়েদের প্রতি ঘৃণা জন্মেছিল তার। অল্প কোনো কথাতেই রেগে যেত। তারপর আবারও এখানে এলো, জানি না কেমন করে। আবারও তোর মায়াই বলল, তোকে ভালোবাসতে শুরু করলো, তোকে ভালোবেসে নিজেকে চেঞ্জ করে আবারও আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আবারও তুই সেম কাজটাই আমার ভাইয়ের সাথে করলি। আবার তার পুরনো ব্যথাটাকে নতুন করে তুই জাগিয়ে তুললি। আসলে আমার ভাইটার জীবনটাই না অদ্ভুত, অনেক সুন্দর, তাই না? ও যাকে মন দিয়ে ভালোবাসে সেইটাকে ছেড়ে দেয়। তাকে কেউ বিশ্বাস করে না, সবাই শুধু ওকে নিয়ে খেলে। সত্যিকার অর্থে ওকে কেউ কখনো ভালোবাসেনি। আসলেই আমার ভাইয়ের জীবনটা অনেক সুন্দর, তাই না বল?